ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কখন আসবেন? এক্ষুনি এসে যাবে। বুঝতে পারছি না, মানুষ বড় নাকি ভগবান? দেখো, ভগবানও ভক্তের কাছে কমজোরি হয়। আমরা কি বা করতে পারি? ব্যাস একটা ফোন করি তাহলেই। কতবার ফোন করবে? আসছি ভাই, আরে আসছি বললাম তো। ছোটদা, মন্দির থেকে বারবার ফোন আসছে, মাথা খারাপ করে দিচ্ছে। মনি দাদা ভিতরে নিজের বউদের সাথে ছবি তুলছে। ছবি তোলার পরে উনি আসবেন, বুঝলি? নমস্কার স্যার। নমস্কার নমস্কার। এসো এসো, এক এক করে সবাই চলে এসো। আরে ফটোটা তুলে নাও, তারপরে খাওয়া দাওয়া করো। ফটো তোলবার জন্য চলে এসো। স্যার, আর কেউ আছে ফটো তোলার জন্য? কি রে, আমার সঙ্গে মজা করছিস? এরকম ব্যাপার নয় স্যার। এইরকম মুখশ্রীতে এতগুলো বউ পেয়েছি, তাই আমাকে ব্যঙ্গ করছিস? না স্যার, দিব্যি খেয়ে বলছি, আমি তো এমনি। এইরকম মুখটা দেখে তোর মনে কি হচ্ছে সেটা আমি বুঝে গেছি। আমি এতগুলো মেয়েকে কেন বিয়ে করেছি সেটা তোকে বলছি, শোন। 2 বছর হয়ে গেল, বাচ্চা হলো না, কি করব? তাই ভেবেচিন্তে একে বিয়ে করলাম। এর নাম হচ্ছে বাসন্তী। তারপরেও কিছু হলো না, তাই একে বিয়ে করলাম। কি নাম জানো? পদ্মশ্রী। এরও বাচ্চা হলো না, তারপর আমি আর একটা বিয়ে করলাম, ওরও ব্যথা উঠলো না। এইরকম করে আরো বিয়ে করতে লাগলাম। ব্যাস, এদের নিয়েই আছি ভাই। এদের জন্য গয়না বানাচ্ছি আর ফটো তুলছি, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। প্রবলেমটা তোর ভেতরে, তো বাচ্চা কি করে হবে? কি রে, প্রবলেমটা আমার আর বাচ্চা কি করে হবে এটাই তো ভাবছিস, তাই না? আপনার ভেতরে প্রবলেম কি করে হবে? তাহলে শোন, প্রবলেমটা আমারই ছিল, আর আমি যখন এটা জানতে পারলাম ততক্ষণে তো ভাই 7টা বিয়ে করেই ফেলেছে। অপেক্ষা করছি, চলুন। এই, আমি আমার সব বউদের নিয়ে ফটো তুলছি, বুঝলি? বোঝার চেষ্টা করুন, ভক্তরা অপেক্ষা করছে। করতে দে, ওরা যত অপেক্ষা করবে আমার তত দর বাড়বে। আরে ভাই, ওখানে তো একটাই দেবী আছেন, কিন্তু এখানে 7টা দেবী একসঙ্গে আছে। বছরে একবারই সাজগোজ করে, ফটো তো তোলাতেই হবে। দাদা, বছরে একবারই তো, বাকি দিনগুলো তো। ফ্যামিলি ম্যাটারে একদম ঢুকবি না। চলিয়া তোলো। এই চলো, সরো, দাদাকে যেতে দাও, সাইড দাও। নমস্কার। হে কামাখ্যা মা, আমাকে ক্ষমা করো। ও পুরোহিত মশাই, মুখটা এরম কেন? সার্কাস দেখছো নাকি? মুখটাই বিগড়ে দেবো তোমার। আর ইউ মিস্টার ডুয়েল মনি? হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছি ডুয়েল মনি, কিন্তু মা বাবা নাম রেখেছিল মণিরত্ন। কাস্ট আর জনতা আমার নাম দিয়েছে ডুয়েল মনি, বুঝলেন? আমার কাছে আসার কারণ? আই এম সেন্ট্রাল এসআই অফিসার মিস্টার রয়। আমরা আপনার 14টা বেআইনি মদের গাড়ি আটকেছি মিস্টার মনি। আরে অফিসার, আমি অনেক অন্যায় কাজ করেছি, আরো একটা করেছি, তাতে কি হয়েছে? চুরি করে মদ বিক্রি করা অন্যায়। মদ খাওয়াটাও তো একটা অন্যায়, তবুও তো লোক মদ খাচ্ছে, তাতে কি হয়েছে? তর্ক নয়, অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আমাদের সাথে চলুন। আপনারা কাকে অ্যারেস্ট করতে এসেছেন? আপনারা দাদার গায়ে হাত দিতে পারবেন না। আজ পর্যন্ত দাদাকে ছোঁয়ার কেউ চেষ্টা করেনি। দাদাকে আপনারা চেনেন না, দাদা আপনাদের ছেড়ে কথা বলবে না। কি আপনারা নোট চান? ইংরেজি কাকে শোনাচ্ছেন? আমি ইংরেজিতে কথা বলতে পারি। শোন, দেখুন অফিসার, দাদা, তোমাকে অ্যারেস্ট হতে দেব না। আমাকে অ্যারেস্ট করতে এসেছেন তো চলুন। ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। আমি জেলে যাচ্ছি, কিন্তু ওখান থেকে তাড়াতাড়ি ফিরে আসবো, বুঝলে? আমি যতদিন না ফিরি এই গয়না টয়না আর পরো না, বুঝেছ? বাই। ছোট, পুলিশের কাজ করেছে, এখন তুই তোর কাজ কর, বুঝতে পেরেছিস? বুঝে গেছি। ছোট বাবু, পুজো তো আপনাকে নিজে হাতে করতে হবে। এই শহরে পুজো? তোরা তো মন্দিরের ভেতরে রয়ে গেল, বেরোবে কখন? মনি দাদা যতক্ষণ না বাইরে আসবেন ততক্ষণ মন্দিরের দরজা তো কি, পুরো শহর বন্ধ। এই পুরো শহর বন্ধ করে দে। কাউকে
কাউকে ছাড়বি না, মার মার, সবাইকে মার মার। এই, বন্ধ করে দে। সব দোকান বন্ধ করে দে। এই, কাউকে ছাড়বি না। সব কটাকে মার। ছোটদা ছোটদা, এই এরিয়া ছেড়ে আমরা অন্য কোথাও যাই না। কিন্তু কেন? ছোটদা, এই শহরটা বন্ধ করে দিয়েছো ঠিক আছে, কিন্তু এই এরিয়াটা ছেড়ে দাও, কারণ এখানে সাম্বা বলে একজন থাকে, আর ও যখন মারে না, নারকেলের মতো পুরো দুটুকরো করে দেয়। যদি নিজের ভালো চাও না ছোটদা, তাহলে তাহলে এখান থেকে কেটে পড়ো দাদা। চলো না দাদা, চলো। না, বন্ধ। সর্বনাশের মাথায় হাত। এখন আমি কি করি? দেখো ভাই, তুমি চাইলে পুরো শহর বন্ধ করে দাও, কিন্তু এই শাড়ি বিক্রির কলোনিটা বাদ দাও। লোকেরা এখানে দূর দূর শহর থেকে শাড়ি কেনবার জন্য রোজই আসা যাওয়া করে। ওদের ক্ষতির কথা ভেবেই আমি বলছি, এই কলোনিটা ছেড়ে দিলে বেশি বকছিস। বাবা, এই, ছোটদা, সময়টা খুব ভালো, সাম্বা আসেনি, চলো এখান থেকে কেটে পড়ি। ছোটদা, সাম্বা তো এসে গেল। তুই এই বাচ্চাটাকে ভয় পাচ্ছিস? পালাও! এই শাড়ি ব্যবসায়ীদের ছোট ভাববি না, না হলে টুকরো করে দেবো। বড় ভাই, ওকে ছেড়ে দাও। যে 2 লাখ টাকা শাড়ি ও জ্বালিয়েছে সেই টাকাটা দিয়ে তারপর এখান থেকে ওকে নিয়ে যাবি। আমি টাকা নিয়ে আসছি, তুমি ওকে ধরে রাখো। শুনুন ঠাকুরমশাই, মানুষ ভগবানকে নয় বরং ভগবান মানুষকে আদেশ দেয়। আপনার পুজো শুরু করুন। বাবা, তোমার নাম কি? সাম্বা। হ্যালো মিস্টার, এনাকে ইনজেকশন দিতে একটু সাহায্য করবেন? না সিস্টার, আপনি যা কিছু করে নিন, তাতে কোনো লাভ হবে না। আমি কতবার বলেছি সাম্বার এরিয়া ছেড়ে দাও, কিন্তু শুনলো কই? তার পরিণাম দেখো, হাত পা ভেঙে হসপিটালে শুয়ে আছে। এর তো ভাগ্য ভালো যে এখনো কোমায় চলে যায়নি। দাদা দাদা, মনিদা 2 মাসের সাজা গেছে। আচ্ছা, 2 মাসের জন্য? এ তো 2 বছর বেডে শুয়ে থাকবে, আর বড় ভাই জেল খাটবে।
এসব? এখানে কি হচ্ছে এটা এসব? হস্টেল না ক্লাব মনে করছো? এটা হোস্টেল ভেবেছো না ক্লাব ভেবেছো যে এখানে নাচ গান করছো? হ্যাঁ, এটাই বলতে চাইছিলেন না আপনি বাংলাতে? আসলে কি বলুন তো, এই গানটা খুবই পপুলার, সেজন্যই আমি নাচছিলাম। শাট আপ! এই কারণে আমি মডার্ন মেয়েদেরকে পছন্দ করি এই না। জন্যই আমার মডার্ন মেয়ে পছন্দ নয় বাংলাতে। আমি এর বাবার সাথে কথা বলতে চাই বর্ধ। ইনি তোমার বাবার সাথে কথা বলতে চান? ড্যাডির সাথে? হ্যালো, আমি গার্লস হোস্টেলের ওয়ার্ডেন মনোরমা বলছি। আমি আপনার মেয়ের সম্বন্ধে কিছু কমপ্লেইন করতে চাইছি। আপনার মেয়ে হোস্টেল চাই না ক্লাব ঘর বানিয়ে রেখেছে। শোনো বর্ধরাজ, ম্যাম, তুমি এনাকে একটু ভালো করে বুঝিয়ে বলো। বোঝানোর তো মাইনেই আমি পাই না। তুমি কি বকবক করছো? বাংলাতে না ইংলিশে? বাংলাতে। গার্লস হোস্টেলের ওয়াচম্যান বর্মন। হ্যাঁ বলুন। কি বলবো? ওনাকে বলো ওনার মেয়ে ভীষণ বিরক্ত করছে। আপনার মেয়ে অসাধারণ। ওনার মেয়ে হোস্টেলটাকে ক্লাব ঘর বানিয়ে রেখেছে। আপনার মেয়ে এখানে আবার মন জয় করে নিয়েছে। এখানকার নিয়ম শৃঙ্খলাকে পুরো নষ্ট করে রেখেছে। এই বয়সেও যখন দেখো তখন পড়াশোনাই করে যাচ্ছে। আমার মেয়েকে একটু ফোনটা দিন তো। নাও মা, বাবার সাথে কথা বলো। এবার বকা দেবে বাবা। ভালো কথা। হ্যালো ড্যাডি। মা শোন, তুই নাসিকে গন্ডগোল করেছিলিস বলে পুনায় পাঠিয়েছি। পুনায় গন্ডগোল করলি বলে মুম্বাইয়ে অ্যাডমিট করলাম। এবারে এই শহরে পাঠিয়েছি পড়বার জন্যে। তুই এখানেও গন্ডগোল করলে সারা দেশে কোনো হোস্টেলেই জায়গা পাবি না। ড্যাডি আমি কোনো ঝামেলা করিনি। মা, আমি কিচ্ছু শুনবো না। তোমার ওয়ার্ডেন যখন ফোন করেছেন তখন আমি সবকিছু বুঝতে পেরেছি। ফোনটা রাখো। ওকে ড্যাডি। এবার মাথায় ঢুকলো? খুব তো কোমরদুলি নাচছিলে। বদরা চলো আমার সাথে। আপনি চলুন ম্যাডাম, আমি আসছি। আমার ফিস? কি জন্য ফিস? হ্যাঁ, আমার সঙ্গে চিটিং। আমি গিয়ে ম্যাডামকে বলে দেবো। তো বলো না, তোমার ক্লাস আমি পড়ে নেব। আই উইল সি ইউ সন্ধ্যা। ইংলিশে বেরো, বাংলাতে। ওয়াচম্যান বর্মনের সাথে চিটিং ছাড়বো না। আরে এই মহিলাকে তো ছাড়াই উচিত না। এর কিছু না কিছু একটা ব্যবস্থা করতে হবে আমাদের। নিশ্চয়ই করব। কি করে? একটা না একটা রাস্তা তো আমাকে বের করতেই হবে। তোর লাকি নাম্বার কি রে? 2। আর তোর? 4। আর আমার 3। আমার 4 কিন্তু কেন? বলছি আমার 3। 2 4 3 4 3। হ্যালো, ইজ ইট 2 4 3 4 3? ইয়েস 2 4 3 4 3। আপনার কাকে চাই? আপনাকে চাই আমার। আমাকে চাই? আমাকে? মনে শুধু আপনিই আছেন। My heart is beating, someone is cheating, I am waiting for you. সুপার। Thank you. আমরা বন্ধুরা লাকি নাম্বার বের করে ফোন ট্রাই করলাম, আর লাকিলি আপনাকে পেয়ে গেলাম। লাক তোমার নয়, লাক আমার ভালো। কে রে? হ্যাঁ, আমেরিকা থেকে পার্সোনাল। তুই গিয়ে শুয়ে পড়। কে ছিল? চাকর। এই, আরে না রে, আমি নিজেকেই বলছিলাম। হ্যাঁ, তোমার গলাটা তো বেশ সুন্দর। এই বয়সে তো সব মেয়েদেরই গলার আওয়াজ সুন্দরই হয়। আপনার বয়স তো? আসলে সত্যি বলতে পরশুদিনই আমার বয়স 20 বছর হলো। মানে আজকের দিনটা আমাদের জন্য লাকি। আমরা বলছো যে তোমরা কজন? 5 বন্ধু আমরা। এনি প্রবলেম? না না, আমার কোনো প্রবলেম নেই। আমি রোজই ডিপস মারি, রোজই জিম করি। জিমে সকলে আমায় জিম বয় বলে, আমায় শক্তিশালী বলে। ওয়াও, আপনার সঙ্গে দেখা করতে খুব ইচ্ছে করছে। আজ রাতে দেখা করা সম্ভব? এইভাবে বলো না, শুধু এটা বলো যে কখন আর কিভাবে আর কোথায় আসতে হবে। আমায় বলো, আমি চলে আসবো। আপনি গার্লস হোস্টেল চেনেন? হ্যাঁ চিনি। আরে কি ব্যাপার রে ভাই? নতুন জুতো, নতুন জিন্স, নতুন গেঞ্জি, নতুন সেন্ট, সবই নতুন, কিন্তু তুই শুধু পুরো। খুব ভালো। ব্যাপারটা কি? আরে আমাকে তো বল। ওয়াকিং করতে যাচ্ছি। ওয়াকিং এ যাচ্ছি সেন্ট লাগিয়ে? যাতে ওয়াশ না হয়ে যায়। তোর বয়স এই সেন্টের বিষয় জানার নয়। তুই এখনো বাচ্চা। যা, বেড়ে গিয়ে শুয়ে পড়, শুয়ে পড়। আমি আমার কাজ করি। যা ভাই যা, লেগে থাক। হোস্টেলের গেট দিয়ে ঢুকে রাইটে গিয়ে লেফটে পাবেন রুম নাম্বার 12। ভেতরে যাওয়াটা রিস্ক হবে। রিস্ক আমার জন্য নয়, তোমাদের জন্য। এক্ষুনি ভেতরে গিয়ে সবার ছুটি করে দেবো। দরজা তো খোলাই আছে। আজ তো আমি কাউকেই ছাড়বো না। কাছে গিয়ে একটু দেখি। ওই দেখ, ভেতরে ঢুকেছে। এবার ঠেলা বুঝবে। ফোনে তো বললো 5 জন। কি ফিগার পেয়েছে, সলিড জিনিস। ডার্লিং, 24343 এসে গেছে। কি? তুমিই তো ফোন করেছিলে। 24343 আমি। চলো।
হ্যাঁ? এইভাবে চেঁচাচ্ছ কেন? খেয়ে ফেলবো নাকি? কি করছো? আরে বাঁচাও! আরে কি করছো? আরে ছেড়ে দাও আমাকে! কি করছো? আরে 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 হাত নাকি হাতুড়ি! আরে আরে কোমর গেল। চল চল চল, হ্যাঁ হ্যাঁ চল। হোয়াট হ্যাপেন ইন ইংলিশ? বাংলায় বলছি। এই যে শুনছেন, এটা কি হলো? ওর হাল খারাপ করতে গিয়ে তো এরই হাল খারাপ হয়ে গেল। ওরে বাবারে, এই জন্য কি আমাকে ডেকেছিলে? মাই হার্ট ইজ বিটিং। শুনছেন 24343? দিস নাম্বার ইজ টেম্পোরারি ডিসকানেক্টেড। টুং টুং টুং। ও পুরো হাত পা ব্যথা করছে, কি অবস্থা করলো আমার। ও কি হলো রে ভাই? হ্যাঁ, তোর হয়েছেটা কি? কালকে তো শক করে সেন্ট লাগাচ্ছিলি, আজকে মলম কাল লাগাচ্ছিস। ওই সেন্টার রিয়াকশন করে দিয়েছিল তো, তাই মলম লাগাচ্ছি। কালকে তো খুব স্টাইল করে ওয়াকিং এ গেছিলি তাই না? আমি তো গিয়েছিলাম ওয়াকিং এ, কিন্তু ভালো মতো প্যাকিং করে পাঠিয়ে দিল। কি হয়েছে সোজাসুজি বল না। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি ওয়াকিং করছিলাম, একটা লরি এসে ধাক্কা মেরে দিয়েছে। ড্রাইভার মেয়ে ছিল না ছেলে? খুব ভারী ছিল। তোকে দেখে মনে তো হচ্ছে না কোনো লরিতে তোকে ধাক্কা মেরেছে। তুই কি জানিস? হ্যাঁ, যেখানে লাগাচ্ছিল লাগলো। ঠিক আছে, তাছাড়াও আমি ছোট, এসব জেনে আমি কি করব। চলি রে। ঠিক আছে ঠিক আছে। আমার খেয়াল করছিল নাকি ও ঠাট্টা করছিল? হ্যাঁ? আরে আরে কেউ এসে তাড়াতাড়ি এই ফোনটাকে তোলো। সাম্বা, কোথায় যাচ্ছিস এখন? আজ 1 তারিখ তো, তাই পুলিশ স্টেশন যাচ্ছি। এটা কতদিন চলবে জানিস? না, আজ বলবে বলেছে। নমস্কার স্যার। হ্যাঁ সাম্বা, কেমন আছো? ভালো থাকলে এখানে কেন আসবো? 2 মাস বাকি আছে, ছাড়া পেয়ে যাবে। শোনো, রেজিস্টারটা নিয়ে এসো তো। আগামী 15ই আগস্টে তুমি এখান থেকে যেতে পারবে। ততদিন তোমাকে এখানেই থাকতে হবে। 15ই আগস্ট পর্যন্ত, তার মানে 3600 ঘন্টা এখনো, মানে 2,16,000 মিনিট কাটাবো আমি, এক একটা মিনিট। বাবা ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। বাবা, আমি শপথ নিচ্ছি আমার পূর্বপুরুষদের এবং 33 কোটি দেবতার, তোমার স্বপ্ন আমি পূরণ করবই। তার জন্য আমি মরতেও প্রস্তুত, মারতেও। এটাই আমার শপথ। না না, আরে আরে থাম, আরে থাম, আরে চুপ কর, আরে চুপ কর, আরে চুপ কর। আরে 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 কি হয়েছে? এটা কোনো ভূত না রে, ফোনে রিং হচ্ছে, ওঠাচ্ছিস না হাত কেন? লাগাস না। তুই ফোনের ঘন্টি শুনতে পাচ্ছিস আর আমি হরা শুনতে পাচ্ছি। আরে বলছি বলছিস তো তুই? হাত লাগাস না, নাহলে তোর হাতটা অকেজো আরে হয়ে চল, যাবে। আমি উঠাচ্ছি। আরে হ্যালো, হ্যালো 24343? ইয়েস 24343। কি চাই? আমার তো আপনাকে চাই। আমাকে? কেন? মনে শুধু আপনিই আছেন। আচ্ছা, মনে তো অনেক ইচ্ছে, সোজা কথায় বলো কি চাই? আপনি আসবেন তো? এমন সুযোগ কে হারাতে চাইবে ডার্লিং? নিশ্চয়ই আসবো। ভাই বস। রাত 11টায় লেডিস হোস্টেলে রাখলো তাই না? হ্যাঁ বন্ধু। দরজা থেকে ঘুরলেই রুম নম্বর 12 হবে তাই বললো তাই না? একদম ঠিক বলেছিস। তুই জানলি কি করে? আরে ভাই, ওখানে অনেক বড় বড় লোড লরি থাকে যাদের কোনো ব্রেক থাকে না, মানুষজনের উপর ডাইরেক্ট উঠে পড়ে। ওই রকম গাড়িতে ব্রেক কি করে লাগাতে হয় সেটা আমি ভালো করেই জানি। চাপ নিস না, শুয়ে পড়ো। আরে কে আছে ওখানে বাংলাতে? হু ইজ ইন দেয়ার ইংলিশে? আমি এখানকার ওয়াচম্যান বর্মন, অল ল্যাঙ্গুয়েজ। এবার জমবে খেলা। কি হলো বলতো? এখনো ম্যাডামের রুম থেকে কোনো আওয়াজ পাওয়া গেল না। ভেতরে এবার কিছু হচ্ছে না তো? হ্যাঁ, তোরা যা তো, গিয়ে একবার দেখ জায়গা শিখেছে। চল। এটা নয় যে ওরা দুজন গিয়ে ওখানে জমে গেছে। এমন নয় তো যে ওরা এক হয়ে গেছে। হ্যাঁ, তোরা দুজন গিয়ে দেখ। এই, কে তুমি? আরে বাবারে, কত
শুন 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 কি সুন্দরী মেয়ে তুমি। আমি তো ভাবতেই পারিনি, আমি আশ্চর্য হয়ে গেছি। আমার তো মুখ দিয়ে কথাই হচ্ছে না। আমি বলছি যাও। 4-3-4-3 এটাই বলেছিলে না? আমি তো এসে গেছি। আমি তো মজা করছিলাম, যাও এখান থেকে। তুমি যাও ছেলে বলছি। মানুষ, তুমি সব জানো। আমি বলছি যাও এখান থেকে, আমার কাছে আসবে আরে না। শার্ট পরে খুব অসুবিধা হয়, তাই খুলে নিচ্ছি। এই দরজা খোলো, ভিতরে চেঁচামেচি কি দরজা হচ্ছে? খোলো, দরজা খোলো, কে আছে ভেতরে? কি হচ্ছে কি ভেতরে খোলো? হ্যাঁ, আর তোমাকে আমি খুব মজা দেখাবো। এসো 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 আমার কাছে এসো। চেঁচাও বারবার চেঁচাও বলছি চেঁচাও, কিন্তু। জোরে চেঁচাও। আমি আর মজা আরে করবো না, চেঁচাও। চেঁচামেচি কিসের? ভিতরে কি হচ্ছিল? এই সে ম্যাডাম, ওখানে আমার জামা কাপড় খুলে দিচ্ছে, আর এখানে নিজের খুলছে। এটা কি তুমি লজ ভেবেছো নাকি? ঠিকই, এটা লজ মনে হয় নাকি বাংলাতে? আমার কোনো দোষ নেই, আমার এখানে আসার কোনো ইচ্ছা ছিল না। এই ফোন করে আমাকে ডেকেছে, জিজ্ঞাসা করুন একে। সন্ধ্যা, এটা কি সত্যি? ম্যাডাম ওই দেখো, আমাদের দেশে মেয়েদের অনেক সম্মান দেওয়া হয়। এসব ফালতু মজা করে নিজেকে অসম্মান করো না। মজা করো, কিন্তু মজার পাত্র হয়েও না, মনে রেখো। নমস্কার ম্যাডাম, আমার নাম সাম্বা, সাম্বা শিবালী। ওকে শিক্ষা দেওয়ার পদ্ধতিটা ভুল ছিল, তাই ক্ষমা চাইছি। আসি ম্যাডাম। এই কাল সকালের মধ্যে হোস্টেল খালি করে দেবে, বুঝতে পেরেছো? কাল সকালে হোস্টেল খালি করে দেবে, বুঝেছো বাংলাতে? বর্ধ, মুখ বন্ধ রাখো। বর্মন, মুখ বন্ধ কর। এই না, চলুন ম্যাডাম। কে ছিল যে এত গন্ডগোল করছে? এই, ওর নামে কিচ্ছু বলবি না, ওর ব্যাপারে তোরা কিচ্ছু জানিস না। হি ইজ আ গ্রেট ম্যান। তুই ওকে চিনিস? চিনি ওকে, ওকে গরিবদের সেবক বলা হয়। ওকে ভালোবাসি আমি। ওরে বাবা রে বাবা। এই এই, আরে সমস্ত জিনিসপত্র নিয়ে এখানে চলে এলে, এখানেই থাকার চিন্তা করছো নাকি? হ্যাঁ, একদম ঠিক ধরেছো তুমি। 24343 এই জিনিসপত্র নাও আর ভেতরে নিয়ে যাও। কি বলছো কি তুমি? এই বাড়ি তো দূরের কথা, তুমি এই এরিয়াতেই থাকতে পারবে না। দেখো, তুমি না একটু বেশি কথা বলছো। যদি আমার জিনিসপত্র ভেতরে না নিয়ে যাও, তাহলে তোমার জিনিসপত্র বাইরে বের করে ছাড়বো। হ্যাঁ? সত্য? গণেশ কোথায় রে? ও, লেডিস হোস্টেল। কি ব্যাপার, তুমি এখানে কেন এসেছো? নমস্কার স্যার, কাল রাতে আপনি যে ঝামেলা করেছেন তার জন্য হোস্টেলের ওয়ার্ডেন হোস্টেল থেকে আমাকে বের করে দিয়েছে স্যার। কি? ওয়ার্ডেন তোমাকে সত্যি বের করে দিয়েছে? সত্যি বের করে দিয়েছে। একাই তো একা মেয়ে আমি, তার উপরে যুবতী। কোথায় যাব কিছুই ভেবে পেলাম না, তাই এখানে চলে এলাম। যদি আপনি আমায় আপনার বাড়িতে থাকতে দেন। আমার বাড়িতে তোমাকে? দেখো, আমার বাড়িতে কোনো খালি জায়গা নেই, তুমি টাইম ওয়েস্ট করো না, অন্য জায়গা দেখে নাও। যদি বাইরে থাকি তাহলে আমার সম্মানহানি হতে পারে স্যার। স্যার কি তোমার বডিগার্ড নাকি? হ্যাঁ, চলো চলো চলো, বেরো এখান থেকে। শুধু 3 মাসের জন্য আমাকে থাকতে দিন না এখানে, তাহলে আমি ডক্টর হতে পারবো। না হলে আমার লেখাপড়া বন্ধ হয়ে যাবে স্যার। প্লিজ, আমার জন্য নয় না বললেন, আমার লেখাপড়ার জন্য অন্তত হ্যাঁ বলুন। আপনি আমায় এখানে থাকতে দিন প্লিজ। ভাই, ওর কথা শুনে গলে যাস না, ও কিন্তু একদম সুবিধের নয়। ছেড়ে দে না ভাই, ও একটা একা মেয়ে। দেখো, আমি কোনো অচেনা মেয়েকে কোনোদিনও থাকতে দিইনি। তোমার পড়াশোনার ব্যাপার, তাই থাকতে দিচ্ছি। কোনো উল্টো পাল্টা কাজ করবে না, পড়াশোনায় মন দেবে। সত্য, ব্যাগগুলো ভেতরে রেখে দে। আচ্ছা ঠিক আছে। বাবা রে বাবা, কি নাটক জানে রে মেয়েটা। বাহ, কি সুন্দর শাড়ি। আরে হাত দিও না, আবার পরিষ্কার করতে হবে। শাট আপ। সত্য, মেয়েটা কে রে? সবে মাত্র এই শহরে প্রথম এসে পড়েছে বাবা। নমস্কার, আমার নাম সন্ধ্যা। ডাক্তারি পড়তে আমি এখানে এসেছি। হোস্টেলে একটু প্রবলেম হচ্ছিল, তাই জন্য পড়াশোনার নাম শুনে আমাদের সাম্বা ওকে বাড়িতে রাখতে রাজি হয়ে গেছে। সাম্বা যখন বলেছে ঠিক আছে, ওকে ভেতরে নিয়ে যা। হ্যাঁ, নিয়ে যাচ্ছি। এদিক থেকে অর্ডার চলে আসলো, ওদিক থেকে অর্ডার চলে আসলো, এবার তো নিয়ে যেতেই হবে। নিয়ে তো যাচ্ছি, আর কি করতে পারি? অর্ডার তো মানতেই হবে। হ্যাঁ, রেসপেক্ট, সম্মান। এখানে সবাই আমাকে সম্মান দিয়ে কথা বলে, এখানে সবাই আমাকে আপনি আজ্ঞে দিয়ে কথা বলে। কেউ তুই তুকারি করলে আমার মাথা গরম হয়ে যায়। অন্তত এই এরিয়ার মধ্যে একটু সম্মান দিয়ে কথা বলো। ঠিক আছে। রান্নাঘরটা কোন দিকে? রান্নাঘরে আবার তোমার কি কাজ? গৃহপ্রবেশ করলাম তো, তাই দুধ চাল দিয়ে সেটা দিয়ে পায়েস বানাবো। কি পায়েস? না, আমাদের সাম্বার কিন্তু একদম পায়েস পছন্দ না। দেখো, এই পায়েস কোনো সামান্য পায়েস নয়, এমন টেস্টি পায়েস বানাবো যে সাম্বা আঙুল চেটে খাবে। আমি ওকে ভালো মতো চিনি, ও পায়েস খাবে না। তুমি চ্যালেঞ্জ করছো? হ্যাঁ, চ্যালেঞ্জ। ঠিক আছে, যদি আমি হেরে যাই তাহলে তোমাকে লিপ কিস দেব। যদি তুমি হেরে যাও তাহলে আমার সব জামা কাপড় ধোবে। ওকে জান? পরে থাকা কাপড় সমেত তোমাকে ধুয়ে ফেলবো। লাইফবয় দিয়ে মুখ ধুয়েছি, ক্লোজার দিয়ে দাঁতও মেজেছি। কিসের জন্য তুমি রেডি তো? ও আমার ফোনের রাজকুমার, তোমার ধুতিটা তো সামনে। একটা কথা বলি, তোমার লজ্জা শরম কিছু নেই? ইয়াং ছেলেদের সামনে লজ্জা পাওয়া উচিত, বুড়োদের সামনে নয়। হ্যাঁ, তোমার মানে আমি কি বাঁকা? ইয়েস। হ্যাঁ,
আমি সাম্বাকে পায়েস দিয়ে আসছি। যাও মামনি যাও, তোমার এন্ট্রি আর এক্সিট একসাথে হবে। স্যার কি হয়েছে? পায়েস এনেছি। পায়েস? আমি খাই না। এটা জেসে পায়েস নয়, স্পেশাল পায়েস এটা। স্পেশাল পায়েস? হ্যাঁ। কই দেখি। নাও এগুলো ধুয়ে দাও। এটা তোমার একার কাপড় নাকি পুরো হোস্টেলের কন্টাক্ট নিয়েছো? সবগুলোই আমার। হ্যাঁ, এটাও কি আমাকে ধুতে হবে? না ধুতে হবে না, এটা তোমার গুরুকে দিয়ে ধোয়াবো। পাঙ্গা নিলে তাও আমার গুরুর সাথে? গুরুকে তো তুমি চেনো না, তোমাকেই ধুয়ে ফেলবে। নমস্কার বাবা। নমস্কার কান্তামাসি। কি মনে করে আমার কাছে? এ কে? এ আমার মেয়ে বাবা, লক্ষ্মী। একে তোমার বাড়িতে কোনো কাজ দেওয়া যায় কি? সে কি কান্তামাসি, তুমি তো আমাকে বলেছিলে তোমার মেয়ে মাধ্যমিকে 80%-এর উপর মার্কস পেয়েছে। হ্যাঁ বাবা। তাহলে এত ভালো পড়াশোনা করা মেয়েকে পড়াশোনা ছেড়ে কাজে কেন লাগাতে চাইছো? এ পড়তে তো চাইছে, কিন্তু সে ক্ষমতা আমার নেই বাবা। দেখো কান্তামাসি, পড়াশোনা করতে ক্ষমতা না, ইচ্ছে চাই। আর তাছাড়া একজন কোটিপতি অন্যজনকে কোটিপতি বানাতে পারেন না, কিন্তু একজন গ্র্যাজুয়েট 100 জনকে গ্র্যাজুয়েট করতে পারে। পয়সা তো হাতের ময়লা মাসি। শিক্ষা মা সরস্বতীর দান। যেখানে মা সরস্বতী বিরাজ করেন সেখানে লক্ষ্মী আসে না বলে তাচ্ছিল্য করবে না। দেখো বোন, আমি তোমায় পড়াবো। সত্যিই অগ্রিট। আজ আমি তোমায় পড়াচ্ছি, এইভাবে তুমি কাল আরো অনেককে পড়াবে। অভুক্তের মুখে খাবার তুলে দেওয়া থেকেও পুণ্যের কাজ হলো নিরক্ষরকে শিক্ষিত করে তোলা। রিমেম্বার দিস ফর এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার। দেখ ভাই, তোর জিভটা পুরো একদম পরিষ্কার করে দিয়েছি। ধোয়ার অভ্যেসটা খুব ভালোই হয়েছে আজকাল তোর। আজকাল তুইও একটু বেশি কথা বলছিস। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। ওনাকে বলেছি। আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, জিম নিয়ে মানুষেরা বাইরেই যায়, বাথরুমে নয়। আমাকে একটু কলেজে ছেড়ে দেবেন প্লিজ? একদম না, ও শহরে যাচ্ছে দরকারি কাজে। আরে ছাড় না, কলেজ রাস্তাতেই পড়ে, আমি ছেড়ে দেবো। ভাই আজ জিপে উঠছে, কাল কিন্তু মাথায় উঠবে। যখন উঠবে তখন দেখা যাবে। তুমি বসো। যাও, আর কি বলবো। থ্যাংক ইউ স্যার। এরা সবাই নার্স নাকি? আরে পাগল, এরা নার্স নয় রে, ডাক্তার। ও ডাক্তার ডলি ইনজেকশন দেবে। ইডিয়েট। দাদা, ও তোমায় গালাগাল করলো। আরে এই পাগল, গালাগাল কোথায় দিল? ও তো আমাকে বড় ভালোবেসে মুন্না ভাই এমবিবিএস বলে গেল রে। ঠিক বলেছো। ও এখানে কি করতে এলো? চলো চলো পালাও এখান থেকে, পালাও। চলো চলো চলো। ভগবান, এখানেই আসার ছিল। আরে এ তো সাম্বার আইটেম মনে হচ্ছে। পুরি বাবারে। এই শোন, আরে আমরা সাম্বার আইটেম কি কোনো আওয়াজ দিইনি তো? ভালো করে মনে কর, না হলে গন্ডগোল হয়ে যাবে। তুই কোথায় যাচ্ছিস? সর, কাল থেকে আমরা ভুলেও এই কলেজের দিকে তাকাবো না। আমি সন্ধ্যাবেলা তাড়াতাড়ি ফিরে আসবো স্যার। কলেজ ছুটির পরে আসবে, ছুটি নিয়ে আসবে না। টাইম হয়ে গেছে, ক্লাসে যাও। ওকে স্যার। ওই দেখ, ও চলে যাচ্ছে। যাক, এখানে মেরো না বড়দা। মেডিকেল কলেজে তোর কি কাজ? বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছি। ছোট থেকে আমার মা বাবার ইচ্ছে ছিল যে আমি বড় হয়ে ডাক্তার হই, কিন্তু আমার পোড়া কপাল আমাকে গুন্ডা বানিয়ে দিল। আমার মা বাবার আত্মার শান্তির জন্য কখনো কখনো আমি অ্যাপ্রন পরেই কলেজ চলে আসি। তুমি চশমা খুললে আমি অ্যাপ্রন খুলছি। বড়দা, একটা কথা বলবো? আপনি একটা ভালো আইটেম পটিয়েছেন। এই না না, ভুল হয়ে গেছে, উনি তো আমাদের বৌদি। এই আজকের পর থেকে এই কলেজের আশেপাশে এদিক ওদিক ঘোরাঘুরি করতে যদি দেখি বা 5 কিলোমিটারের মধ্যে যদি নজরে আসিস তো একদম দেখতে পাবে না বড়দা, কখনো দেখতে পাবে না। আমি চলে যাচ্ছি বড়দা। এই তোমরা তুই ওর বাড়িতে সেটেল হয়ে গেলি তো? একটা জায়গায় তো সেটেল হয়ে গেছি, এবার শুধু বিয়েটাই সেটেল করতে হবে। এত তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলি? আমি সবসময় ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিই। বিয়ে করব ভেবেই ওর বাড়িতে গেছি। একবার ভেবে নে, এত তাড়াহুড়ো করিস না। আমি ডিসাইড করে নিয়েছি, বিয়ে করলে আমি সাম্বাকেই করব, না হলে আর কাউকে না। স্যার, অটো লাগবে? কামাখ্যা মন্দিরের কাছে যাবো, যাবে? হ্যাঁ। নমস্কার দাদা। নমস্কার। সাম্বা কোথায়? একটা কাজেও একটু দূরে গেছে, রাত্রিরে ফিরে আসবে। তোমার নাম কি মা? সন্ধ্যা। এখানে কি করছো? ডাক্তারি নিয়ে পড়াশোনা করছি। তোমার বাড়ি কোথায়?
গাজিয়াবাদ। খাবার ভালো বানিয়েছো। শাম্বাকে খাইয়েছো? আমি তো সারা জীবন ওকে খাওয়াতে চাই। মানে তুমি শাম্বাকে ভালোবাসো? মামা তুমি? বাবা কি হয়েছে বাবা? এমন করছিস কেন? বলছিস না কেন? শাম্বা কি হয়েছে বাবা? এরকম করছিস কেন? চল ভিতর চল, চল ভিতর চল। না শাম্বা, আমি ওই লোকগুলোকে ছাড়বো না মামা। করে না বাবা, ছাড়বো না আমি কাউকে। তুই আমার কথা শুনে এরকম করি না। শান্ত হয়ে এখানে বস বাবা, এখানে বস। এখানে বস। তুমি এখানে কেন এসেছো? বড় মা আমাকে বললো যে দেখা করে আসতে। বলে দেবে বেঁচে আছি, আর এটাও বলে দেবে তাড়াতাড়ি মরবো না আমি। কবে যাবে তুমি? কাল সকালেই চলে যাও। আমি বলছি এখনই যাও, চলে যাও। আচ্ছা তাহলে আমি আসি। যদি তুমি শাম্বাকে ভালোবাসো তাহলে তুমি ওকে বিয়ে করে নাও। দেখো মা, ও কিন্তু নিজের গলায় বিষ রেখে বেঁচে আছে। তুমি ওর গলায় অমৃত ঢেলে দিতে পারো। হে ভগবান, তোমার কাছে এটাই প্রার্থনা করছি যে শাম্বাকে তুমি রক্ষা করো, আর ও যেন সুস্থ সবল এই গ্রামে ফিরে আসে। মা, দাদা তুমি তো শাম্বার কাছে গিয়েছিলে, ও কবে আসবে? ও আসবে, খুব তাড়াতাড়ি আসবে। আর এই চোখের জল ও নিজের হাতে মুছে দেবে। বড় মা কোথায় আছে? শুয়ে আছে ওপরের ঘরে, কিছু খাওয়া দাওয়া করেনি। এ কি? ভেতরে শুধু কয়েদি আর কয়েদি, আর বাইরে সাতটা বউ। ভেতরে শুধু দুঃখই দুঃখ, আর বাইরে সুখী। লজ্জা করছে। তোরা বারে এরকম লজ্জা পাচ্ছিস কেন? আরে ছাড়ো না দাদা। ছোট কোথায়? ছোটদা তো হসপিটালে আছে। হসপিটালে কেন রে? এই যে দাদা দেখো। কে করেছে আমার ভাইয়ের এই অবস্থা? দাদা এতে সাম্বার কোনো দোষ ছিল না। আমি তো ছোটদাকে বারণ করেছিলাম যে ওর এরিয়ায় যেও না, কিন্তু ছোটদা শুনলো কই? ও কোথায় থাকে? হ্যাঁ, তুমি ওখানে কি করতে যাবে? ও যেখানে খুশি থাকুক। যদি তোমার কিছু হয়ে যায়, তোমার সাতটা বউই বিধবা হয়ে যাবে। এখন ওকে কোথায় পাওয়া যাবে বল? চলো। দাদা তুমি বসো, আমি দেখে আসছি। বসো। বাড়িতে না থাকলেই ভালো। দাদা সাম্বা আছে বাড়িতে? নেই তাই না? নেই না? দাদা দাদাও বাড়িতে নেই, ওকে আমরা পরে দেখে নেব। চলো আমরা যাই। এটা কি?
ও সাম্বার আইটেম, ওর দিকে একদম দেখো না, গন্ডগোল হয়ে যাবে। এই, মেয়েটাকে তুলে আন। ওরে বাবা রে, এবার গেল রে, গেল। তুলে নিয়ে গেলে সম্মান নিজে থেকেই চলে আসবে। এবার নিশ্চয়ই আসবে। নমস্কার দাদা। নমস্কার। আপনি আমাকে এখানে কেন তুই নিয়ে একদম এসেছেন? চিন্তা করিস না, শাম্মাকে ডাকার জন্য তোকে এখানে তুলে এনেছি। তুই চিন্তা করিস না, একদম চিন্তা করিস না, বুঝলি? সিস্টার কেমন আছো? এই তোরা কি দেখছিস রে? মুখ ওদিকে কর। এই তুই কি দেখছিস? মেয়েটাকে ও কি দেখার জিনিস নাকি? চল। মূর্খ দল সব। সাম্বা যদি জানতে পারে না, সবাইকে কুচি কুচি করে কেটে ফেলবে। সিস্টার নাও, এটা খেয়ে নাও। এটা কিন্তু ব্র্যান্ডি নয় সিস্টার, এটা আমি স্পেশালি জুস সেন্টার থেকে তোমার জন্য নিয়ে এসেছি। এটা খেলে তোমার কোনো প্রবলেম হবে না সিস্টার। একটা সিগারেট খাবো? না খাবো না, পাপ এটা। আমি আজ পর্যন্ত জীবনে কাউকে অনুরোধ করিনি সিস্টার। সিস্টার সাম্বার কাছে আমার নামে নালিশ করো না সিস্টার। কেন? সাম্বাকে ভয় পাও? একদম, খুব ভয় পাই। কেন? সিস্টার তুমি এখানকার আন্ধি গলি চেনো? হ্যাঁ চিনি। এক সময় আমি ওই এলাকার দাদা ছিলাম। পাবলিক আমার নামে ভয় কাঁপতো, পুলিশও এতটা সম্মান পেত না যেই সম্মানটা আমি পেতাম। সেই আমি যখন হোয়াইট শার্ট আর জিন্স পরে মার্কেটে বেরোতাম না, সব পাবলিক চুপচাপ। নমস্কার দাদা। কিন্তু একদিন কি হলো? নমস্কার ভাই। নমস্কার নমস্কার। এই তোরাও আশেপাশে দোকানে থেকে হপ্তাটা নিয়ে নে যা। আজকাল হরিয়াকে দেখতে পাচ্ছি না কেন? ও কোমায় আছে। কোমা? আজ পর্যন্ত ফুল স্টপ শুনেছিলাম, কমা কোথা থেকে এলো? কোমা মানে মানুষ নিজের জ্ঞানে থাকে না যে ভাই, অনেক দিন বিছানাতেই শুয়ে আরে থাকে। সুরক্ষা সিনেমায় সুনীল শেট্টি যেরকম পড়েছিল সেরকম? হ্যাঁ দাদা, ওরকমই। এ চল সাইড দে, আজকে তোকে দারুণ দেখাচ্ছে। চল অমিতাভের ছবি দেখে আসি। এই টমেটো হেভি টাইট আছে, 2-4 কিলো নিয়ে নে। হ্যাঁ? আরে এভাবে কি দেখছিস? হ্যাঁ, আন্ধিগলির শক্তি আমি। এখানে মারলে রেল লাইনের ওপারে গিয়ে পড়বি, বুঝেছিস? কানে কথা গেল না তোর? চশমা খোল, খোল বলছি। আর সত্যি কথা বলতে কি, আমি সত্যি সত্যি চলে গেলাম কোমায়। আর 2 বছর পরেই ফিরে এলাম। এই ওদিকে তাকা বলছি। সিস্টার তুমি যদি আমার নামে নালিশ করো তাহলে তো আমি মণিবাবু কোথায়? নিজের কেবিনেই বসে আছেন ওইদিকে। দাদা সাম্বা এসেছে। আচ্ছা, ও এসে গেছে। আমি তোমার সঙ্গে কোনো বদমাইশি করিনি, নালিশ করো না আমার নামে। নমস্কার স্যার, আমার নাম সাম্বা। শাম্বা নামটা শুনে ভেবেছিলাম কোনো ঘাট্টা ঘোট্টা ছেলে হবে, কিন্তু তুই তো দেখছি একদম বাচ্চা। তুই আমার ভাইকে কেন মেরেছিস? এত সাহস তোর এলো কোত্থেকে? স্যার, না এই প্রদেশ আমার, না ভাষা, না শহর। আমি এখানে রোজগারের আশায় এসেছি স্যার। মেয়েটি এখানে পড়তে এসেছে, ওর থাকার অসুবিধা ছিল তাই আমি থাকতে দিয়েছি ওকে। আমার ভুলের শাস্তি ওকে কেন দিচ্ছেন? আর আমি যে আপনার ভাইকে মেরেছি সেটা আমার ভুল, আমি ক্ষমা চাইছি। ক্ষমা করে দেবো? হ্যাঁ, তুই আমার ভাইকে মেরেছিস আর তোকে ক্ষমা করে দেব? বললাম না ভুল হয়ে গেছে, আর ডিসকাশন কেন? এই তুমি এদিকে এসো। তুমি ডাকছে, যাও। এই সরে যা। এই ও এদিকে আসবে না। বিপি বিপি বাড়িও না আমার, বিপি বাড়িও না আমার। বয়সে বড় তাই তোমার সম্মান করছি, রাগিও না আমাকে, রাগিও না। আরে এদিকে এসো। এই তুই এখানে কি করছিস রে? আমার কোনো দোষ নেই দাদা। মারবে না, মারবে না দাদা, আমায় মারবে না। যাও সিস্টার, তুমি এখান থেকে যাও। মানা করেছিলাম তবু আমার কথা শুনলো না। দেখি এখন আজকে গেল।
এখানে এক পেক চাইলে পাই না, আর ওখানে হাজার হাজার বোতল ভাঙছে। কি রে, তুই গুন্ডা? নিজেকে গুন্ডা ভাবিস? এই তোর গুন্ডামির নমুনা। তোর জায়গায় তোকে এসে মেরেছি, এইটাকে বলে দাদাগিরি। আগুনে হাত দিলে তোর হয়তো একটু হাত পুড়বে, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ, সাম্বার সাথে পাঙ্গা নিবি তো মরে যাবি। যারা যারা মদ তৈরি করতো তারা সবাই কমায় চলে গেছে। কত কত মদ খারাপ হয়ে গেল, এখন খালি কটা আস্ত বোতল বেঁচে আছে। মনি দাদা, মনি দাদা, মনি, আরে এই মনি, তুইও কমায় চলে গেলি? কতবার বলেছিলাম সাম্বার সঙ্গে পাঙ্গা নিস না, নিস না, তুই তো আমার কথা কানেই নিলি না। পরিণামটা দেখ এবার, কাঁচের বোতলের মতো ভেঙে শুয়ে রইলি। কোমাতে যখন চলেই গেলি সোনার হারটা আমি পরে নিলাম। তুমি তো দেখছি ঘুমাতে যাওইনি, তুমি তো দেখছি খুব শক্তিশালী, তোমার বডিটাও তো দারুণ। দাদা, তোমাকে যদি ও আবার মারে তাও তোমার কিছু হবে না। এই ছেলেটার কি নিয়ে এত গর্ব? ঠাকুর, আমার সাম্বা কোথায়? ও যেখানেই থাক না কেন, ওকে তুমি সুস্থ রেখো ঠাকুর। নমস্কার স্যার। আসুন। 15ই আগস্ট তোমার শাস্তি শেষ হচ্ছে, তুমি নিজের বাড়ি যেতে পারো। হ্যাঁ দাদা, তোমার বনবাসের সময় শেষ হয়ে গেছে। দাদা, মনে হচ্ছে আমাদের সেটজি ভিতরে বসে আছেন। নমস্কার মালিক। মাল কোথায়? আমার সব সম্পত্তি আর পরিবারের লোকজনকে হারিয়েছি। কত বড় প্রাসাদে আমি থাকতাম, আর এখন ভাঙা ঝুপড়িতে থাকতে হয়। আপনি যে টাকা দিয়েছিলেন সে টাকা আমি ফিরিয়ে দেব, শুধুমাত্র সামান্য কিছু সময় আমায় দিন। 15ই আগস্ট অব্দি অপেক্ষা করুন, আমার সাম্বাকে আমি পেয়ে যাব, তখন সবকিছু ফিরিয়ে দেব। লাস্ট চান্স। দাদা, সাম্বা কি আসবে? আসবে রে, অবশ্যই আসবে। ও বাঘের বাচ্চা, আমার পুরো বিশ্বাস আছে ও আমার সব কিছু ফিরিয়ে দেবে। দেখো সন্ধ্যা, তুমি এই শহরে পড়তে এসেছো আর মজার ছলে আমার বাড়িতে। এই মজাটা যেন মজাই থাকে, ভালোবাসাই নয়। তুমি আমাকে ভালোবাসো বা নাই বাসো, আমি তো তোমাকে ভালোবাসতেই পারি। ভগবান মানুষকে দুটো চোখ, দুটো হাত, দুটো পা দিয়েছেন, কিন্তু মন একটাই দিয়েছেন। কেন দিয়েছেন জানো? সেটা যাতে একজনকে দেওয়া যায়। আর তুমি ভালো করেই জানো সেটা তুমি নও। আর সেই ভগবান আমাকেও একটা হৃদয় দিয়েছেন সাম্বা, সেখানে কেবল তুমিই বসে আছো, এটা তুমি খুব ভালো করে জানো। সন্ধ্যা, প্লিজ ভুলে যাও। তোমার অনুমতি নিয়ে ভালোবাসলে সেটা ভালোবাসাই নয়, আর যদি তোমার কথা শুনি তাহলে সেটা সত্যি ভালোবাসা নয়। সন্ধ্যা, পাগলের মতো কথা বলো না। যদি আমার কথা তোমার পাগলের মতো মনে হয় তাহলে আমি কি করতে? আমি তোমায় থাপ্পড়টা এই জন্য মারলাম যাতে তোমার ঘোর কাটে। ভালোবাসার নামে নিজেকে ঠকিও না। আমার বিশ্বাস একদিন না একদিন তুমি আমায় ঠিক ভালোবাসবে। ঠাকুর, আমি আর সাম্বা বহুদিন ধরেই দুজনে বনবাসের জীবনযাপন করছি। দুজনের বনবাস কাল শেষ হচ্ছে, আমার সম্পত্তি ফেরত পেয়ে যাব। প্রণাম ঠাকুর।
গণেশ, ভালো থাকিস। আচ্ছা কাকা, তাহলে আমি আসি। আর সন্ধ্যাকে দেখছি না। কলেজ গেছে বোধহয়। ঠিক আছে, আসছি আমি। হ্যাঁ, ভালো থাকবেন। সত্য সত্য সত্য, মনে হচ্ছে এরা বেঁচে আছে। সত্য, তোল তোল তোল, তাড়াতাড়ি তোল। ওকে ধর, ধরে কুচে কুচে করে ফেল। মার মার, মেরে ফেল ওকে, ছাড়বি না, পালাতে না পারে। মামা মরে যাবে, গ্রামের সবাই চলে এসেছে, তুমি চলো চলো। আরে কেউ একটু জল নিয়ে না। যদি এই অবস্থা ওরা আমার করতো, তাহলে বলো তো সেই সময় আমি কি করতাম? আমার জীবন মৃত্যু নিয়ে টানাটানি। তুমি তো ডাক্তার হতে চলেছো, বলো তো তখন তুমি কি করবে? ওই সময় মন শক্ত করে কাজ করতে হবে। ওই সময় কেউ জল খেতে দিলেও খাওয়া উচিত নয়। জল খা বাবা। আর এই ব্যাপারে বেশি সতর্ক থাকতে হবে যে যেখান থেকে রক্ত বেরোচ্ছে সেখানে পট্টি বেঁধে দেবে। বাড়ি চলো। আমার প্রিয় সম্ভব মরে গেছে, আমার সম্ভব মারা গেছে, আমার বুকের কলিজা মারা গেছে। ওকে মারবার জন্যে আমি কি না করেছি, হাজার হাজার লোক পাঠিয়েছি, কিন্তু সবাই খালি হাতেই ফিরেছে। কিন্তু ঠাকুরের আশীর্বাদে সম্বার ভরসা ছিল নিজের শক্তিতে আর আমার ঠাকুরে, তাইও আমার হাতে মারা গেল। হে ঠাকুর, তুমি আমার প্রার্থনা শুনেছো। আচ্ছা আমি বলছি যে এরকম একটা সময় যদি আমরা এই নিউজটা পাই যে সাম্বা বেঁচে আছে, তাহলে কিরকম হয়? কি করে বাঁচবে? কি করে বাঁচবে ও? দাদা দাদা, সাম্মা এখনো বেঁচে আছে, ওর চিকিৎসা ওর বাড়িতেই চলছে। না না, ও কখনোই বাঁচতে পারে না। এরকম ভাবে কেন চেঁচাচ্ছ ভাই? আর ও দাদা, নিজের মাথা পরে ফাটাবে, আগে সেখানে পালিয়ে যাই যেখান থেকে আমি এসেছিলাম। না খাও
মুখ খোলো, খাও 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 আর খাও। বাবা তুমি লেখাপড়াকে এত গুরুত্ব দাও কেন? কারণ তার গুরুত্ব আমি বুঝি। ডাক্তারবাবু, হ্যাঁ একটু এদিকে আসুন। এখন কেমন আছে শাম্বা? এখন তো ভালো আছে, কিন্তু অনেক রক্ত বেরিয়েছে। হসপিটালে শিফট করে দিন। ওকে এখান থেকে নিয়ে যাওয়া সেফ নয়। ওর কিছু হয়ে গেলে জনতাকে কন্ট্রোল করা মুশকিল। বয়সে ছোট হতে পারে, কিন্তু জনতার কাছেও দেবতা। এসপি সাহেব, আপনি বলছেন ও ভগবান। ভগবানের কখনো মৃত্যু হয়? ডাক্তারের ওষুধের থেকে মানুষের আশীর্বাদই কাজ দেবে। ও বাঁচবে, ও নিশ্চয়ই বাঁচবে, ও বাঁচবে। অনেক দিন পরে তোমার মন্দিরে আমি আলো জ্বালালাম। কেন জানো তুমি? কেননা আমার বংশের নিভে যাওয়া আলোকে তুমি জ্বালিয়েছ। আমার নাতিকে তুমি বাঁচাও ঠাকুর। ও হাজার গরিবের মন্দিরে আলো জ্বালাবে। ঠাকুমা, আমার নাম সন্ধ্যা। আমি এসপি মোহন দাসের মেয়ে। আমি আর নন্দিনী একসাথে মেডিকেল কলেজে পড়তাম। নন্দিনী আমাকে সাম্বার ব্যাপারে অনেক কিছু বলেছিল। ওরা সবাই সাম্বাকে এত নিষ্ঠুরভাবে মারার চেষ্টা কেন করলো? আমায় বলো না ঠাকুমা, সাম্বা এতটা কঠোর আর এতটা নিষ্ঠুর মনের মানুষ কি করে হয়ে গেল ঠাকুমা? সাম্বার মন খুব নরম ছিল, কিন্তু সেই সাম্বাকে এই সময় কঠোর হতে বাধ্য করেছে। দেওরিয়া কলেজের ক্যাপ্টেন মিস্টার শর্মা শিবা রেড্ডি, সি কলেজের ক্যাপ্টেন মিস্টার রাজীব, যে রেড ড্রেস পরে রয়েছে তাকে দেখ। ভালো, খুব ভালো। ও আমার গার্লফ্রেন্ড। আমি ওকে এই কাপটা জিতবো কথা দিয়েছি। এই ম্যাচটা হেরে যা, সেফ থাকবি তুই। আমি আমার স্বর্গীয় দাদুকে একটা প্রমিস করেছি যে জীবনে কোনোদিনও হার মানব না। আর সাম্মা এখনো সেই কথাটা রেখেছে। হয় হারার জন্য তৈরি হ, তা না হলে পেছন দিক দিয়ে কেটে পড়। সাহেব আমাদের কলেজের হিরো। লেখাপড়ায়, মেয়েদের সম্মান দেওয়াতে সবকিছুতে নাম্বার 1। তুমি ধনরাজ বাবুর ছেলে না? আগে হ্যাঁ। আমি তো আমার বাবাকে চিনি। উনি খুব ভালো মনের সৎ মানুষ। এইভাবে ওনার মুখ উজ্জ্বল। ধন্যবাদ স্যার। কি রে, রাস্তা কেন আটকালি? কাপটা দিয়ে যা। হেরোদের কপালে কাপ না রে, জুতো চটে। চল সরে যা। কাপটা দিয়ে যা। এমনি শুনবে না, পাঙ্গা নিতে চায়। বেকার পাঙ্গা নেওয়ার কি দরকার? আমরাই সাইড হয়ে যাই। কিরে, পালিয়ে যাচ্ছিস নাকি? কি বললি? একটু তাড়া ছিল বলে যাচ্ছিলাম, বুঝলি? এই ভুল ধারণা রাখিস না যে আমি পালাচ্ছিলাম। এই গেটটা খুলতে 4 মিনিট লাগবে। ততক্ষণে তোদের ব্যান্ড আমি বাজিয়ে ছাড়বো। কে আসবি? আয়।
এই কলেজে পড়িস তাই এইবার তোদের ছেড়ে দিলাম। আর যদি কখনো আমার রাস্তায় বাধা দিস তাহলে জ্যান্ত কবর দিয়ে দেবো, মনে রাখিস। কি মারলে কুমার? ওরা তো ট্রিটমেন্ট করতে যাওয়ার কন্ডিশনেও নেই। ভালোই হয়েছে যে আমি ওদের মেরেছি। যদি এই অবস্থা ওরা আমার করতো তাহলে বলো তো সেই সময় আমি কি করতাম? তোমাকে আবার কে মারবে কুমার? ধরে নাও কেউ আমাকে মারলো, আমার জীবন মৃত্যু নিয়ে টানাটানি। তুমি তো ডাক্তার হতে চলেছো, বলো তো তখন তুমি কি করবে? ওই সময় মন শক্ত করে কাজ করতে হবে। ওই সময় কেউ জল খেতে দিলেও খাওয়া উচিত নয়। আর এই ব্যাপারে বেশি সতর্ক থাকতে হবে যে যেখান থেকে রক্ত বেরোতে সেখানে পট্টি বেঁধে দেবে। কিন্তু তোমার মনে কি হবে? ও আমার সুন্দরী কাছেতে আয়, প্রেমে যে লিখেছি কত কথায়। কি যেন আছে জাদু, কি যে মায়া, কিভাবে রাখি বেঁধে আলো ছায়া। পাগলে মন আমার কেন আকাশ কুসুম ভাবে হচ্ছে যে বাদন ছাড়া। চোখে তোমার নেশা জোয়ারে ভেসে শ্রাবণ, কি দারুণ লাগে আজ প্রেমের মরশুম। মনে যে মানে না কিছু আর বোঝে না, তোমাকে ছাড়া কিছু যে চেনে না। পাগলে মন আমার কেন আকাশ কুসুম ভাবে হচ্ছে যে বাদন ছাড়া। চোখে তোমার নেশা, এই বুকে ভালোবাসা। খুঁজি তোমাকে শুধু তোমারই ভালোবাসা। ও আমার সোনারে কাছে আসো না রে, এমনে কি যে হয় কেন বোঝো না রে। যাই মনে যেখানে ভাবি যে তোমাকে, আদরে জড়িয়ে শুধু রাখো আমাকে। জামাইবাবু আপনার সব টাকাটা এই বাজে জমিতে লাগাচ্ছেন, এ কি আদৌ ফসল দেবে? তুমি একে বাজে বলছো? আমি এই মাটিকে সোনা ভাবছি। দেখো একদিন এই জমিতে আমি সোনার ফসল ফলাবো, আর ফসল বেচে যা আয় হবে তাতে আমি গ্রামের বাচ্চাদের শিক্ষিত করে তুলতে চাই। কি রে, শুনলাম যে সিনেমা হলের মালিককে মেরেছিস। সিনেমা দেখতে গেছিলাম, টিকিট চাইলো কেন? চাইবে না, ওই রকম যে মারলি যদি মরে যেত। মরে যাবার জন্যই তো মেরেছি। শুনলাম তোমার বাবা ওই বাজে জমিটার পেছনে টাকা লাগাচ্ছে। যদি এমনটাই হয় না তাহলে ভিক্ষে করতে হবে, ভিখিরি হয়ে যাবে। কিচ্ছু হয়নি রে, ওই নতুন কাজের মেয়েটা আসছে তো, ছোট ভাই ওর সাথে মজা করছে। তুমি কোথায় যাচ্ছ? ওর কাজ ওকে করতে দাও। তোর শ্বশুর তো পণ দিয়েই তোকে বিয়েটা দিয়েছে নাকি? এত সুন্দরী একটা বউ পেয়েছিস, তা সত্ত্বেও তুই ওই পুরো জমির পিছনে পড়ে আছিস। আচ্ছা তোর এই বিষয়ে কথা বলার কি প্রয়োজন? যদি ভিখিরি হয়ে যায় না তাহলে আমাদের মাথায় চড়ে বসবে। ওই দেখ রাগ করে চলে গেল। তোর বউয়েরও বড্ড দেমাক। যতই হোক তোর শ্বশুর আর শালা কখনো ভিক্ষে করবে না। খাবার খাবার ওকে খেতে দাও। কিরে মেয়েটা কেমন? ভালো। কাঁদিস না বোন, শ্বশুর বাড়িতে আমরা সুখ পাবো এর জন্য ভাগ্যের দরকার, যেটা সব মেয়েরা পায় না রে। এখানে যাই হোক না কেন সেটা নিজের মধ্যে গোপন রাখ, কেউ যেন জানতে না পারে। আমাকে যা বলছে বলুক ওরা, কিন্তু আমার বাবা আর ভাই ওরা কি অপরাধ করেছে বলো? ওনারা তোকে এই বাড়িতে বিয়ে দিয়ে পাঠিয়েছেন, এটাই ওনাদের সব থেকে বড় অপরাধ। যখন মা বাবা পরিবারের লোকজন যখন মেয়ের বিয়ে দেয় তখন বড় বংশ দেখে, এটা দেখার চেষ্টা করে না যে বড় বংশের লোকেদের মনে আন্তরিকতা আছে কিনা। সব জেনেও চুপ থাকে। আরে এখানে তো ছুটি শেষ হয়ে গেছে, কিন্তু এখন আমি যেতে পারবো না। প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু আমার কুমারের সাথে এখনো পর্যন্ত প্র্যাকটিক্যাল শুরুই হলো না। ডাক্তার হয়ে গলায় স্টেথোস্কোপ লাগানোর থেকে ভালো কুমার আমার গলায় যদি মঙ্গলসূত্র বাঁধে। আবার শুরু করলি তো ওনার গুণগান গাওয়া?
আরে তোর এটা রামায়ণ মনে হচ্ছে। যদি আমার কুমারের মতো তোর কাছে কেউ থাকতো তখন বুঝতি। একবার তোর ওনাকে ফোনটা দে দেখি। আমি এখানে বসে ফোনে শুনে যাচাই করব যে তোর ও কেমন মানুষ। আমি ফোন দেবো না, কেননা তুই চালাকি করবি। বাজে কথা বন্ধ কর, ফোনটা দে। কুমার, আমার বন্ধু তোমার সাথে কথা বলতে চায়। হ্যালো, সাম্বা শিবা রেড্ডি। জানি, সাম্বা শিবা রেড্ডি। আপনাকে সবাই সাম্বা বলেই ডাকে। ভোর 5টায় উঠে আপনি 7টা পর্যন্ত এক্সারসাইজ করেন, তারপর স্নান টান সেরে নিয়ে জল খাবারে আপনি খিচুড়ি তরকারি খেয়ে তারপরে কলেজে চলে যান। আরে না না, আমি এসব খাই না। আমি সব কিছু জানি, একদম মিথ্যে বলবেন না। আপনি প্রত্যেকদিন কলেজ থেকে ফেরার পরে সবার আগে আপনি পায়েস খেতে পছন্দ করেন, কি তাই তো? ঠিক বলেছো, আর এখনো পায়েসই খাচ্ছি। শোনো, প্রফেসরদের কথা যদি এত মন দিয়ে শোনো তো পড়াশোনা এগিয়েই যাবে। আরো শোনো, মেয়েদের এইভাবে অচেনা ছেলেদের সাথে ফোনে কথা বলা ঠিক নয়। হ্যাঁ, শোনো, বলো। এই আবার ফোন করলে আমাকে ধরিও না, ঠিক আছে প্লিজ। ওকে। কি রে, কেমন দিল ফিনিশিং টাচ? তোর ওর গলার আওয়াজ তো বেশ মিষ্টি। আমি ভাবছি তোর ওকে নিয়ে একদিন কোথাও ঘুরে আসি। বেহায়া, এবার ফোন রাখবে। নন্দিনী সত্যি খুব লাকি। ও সাম্বার মতো একজন বর পেয়েছে যে সঠিক অর্থে একজন ভালো মানুষ। নন্দিনীকে পটিয়ে ওর বয়ফ্রেন্ড কুমারজিৎকে তুই বিয়ে করে নে। যদিও রাজি হয় তাহলে অবশ্যই বিয়ে করব। আরে তুই তো ইন্টারভিউ দিতে গেছিলি, কি হলো? দুদিন বাদে লেটার চলে আসবে। ছাই লেটার আসবে? এই ইন্টারভিউ থেকে ঘরের কাজে বেশি মন দেয়। হ্যাঁ, তোমার গুণই তো পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমার গুণই তো তুই পেয়েছিস, কিন্তু তোর গুণটা তো ছেলের মধ্যে যেন না আসে। নন্দিনী, তুই এই ঘরের দিকে যাচ্ছিস কেন? ঠাকুমার কাছে শুতে যাচ্ছি। আরে ঠাকুমার কাছে তো সাম্বা শুয়ে আছে। তো উনি কি শুধু সাম্বার ঠাকুমা? আমার কেউ নন, আমি ওখানেই শোবো। জামাইবাবু, নন্দিনী ডাক্তারি পড়া ছেড়ে সারাদিন শুধু কুমার কুমার করে ওর পেছনে পড়ে আছে। আমার তো খুব টেনশন আরে হচ্ছে। টেনশনের কি আছে? দুজনের জুটি একদম রাম সীতার মতো। আপনি তো হলেন ছেলের বাবা, আমি তো মেয়ের বাবা। কোনোদিন হার্ট অ্যাটাক হয়ে তুই গেলে? চিন্তা করিস না, নন্দিনী মা আমার বাড়ির বউ হয়ে আসবে। তাহলে তো কোনো টেনশন নেই, হাত ছেড়ে খাবো। পুরি কোথাকার, দুটো ইয়াং ছেলেমেয়ের মাঝখানে শুয়ে আছে। একটুও বুদ্ধি নেই এনার যে বাথরুমে যাবে আর আমাদের সুযোগ দেবে। সুযোগ দিচ্ছি। কোথায় যাচ্ছে ঠাকুমা? বাথরুম যাওয়ার জন্য বলছিলিস না? না ঠাকুমা, আমিও তোর বয়স থেকে এই বয়সে এসেছি। সর, আমাকে উল্টো বোঝাস না। কুমার, কুমার, ওঠো না, উঠবে তো। আমাকে আরেকটা হামি দাও না। এখন বলে লাভ হবে না, আমাকে ঘুমাতে দাও। 12টার পর যখন ঠাকুমা ঘুমিয়ে পড়বে তারপর আমরা দুজনে মিলে বাইরে যাব। বাইরে না। কেন? আমার ভয় করে, যদি কিছু হয়ে যায়। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সত্যি কিছু হবে না তো? ছাদে যাবো তো আমরা দুজনে মিলে, কিচ্ছু হবে না। আর যদি কিছু হয়ে যায় তাহলে? ভরসা রাখো। আর তাছাড়াও তো আমাদের খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে, তাই না? এসে গেছে। কুমার, কুমার, কিছু হবে না তো? আরে বললাম তো কিচ্ছু হবে না, চলো। চল। এই, তোরা দুজন কোথায় যাচ্ছিস? এই দেখো কি মুশকিল, তুমি এখনো ঘুমাওনি। আসলে আমি যাচ্ছিলাম, ও আমার পিছু নিয়েছিল, আমি কিছু জানি না। নাটক বন্ধ করে চুপচাপ এসে ঘুমো। আরে ঘুমিয়ে পড়ো। দিকে কি ব্যাপার, রাস্তা ভুলে গেছিস? খাবার এনেছি। কি বাবা, তুমি সময় এসে একটু খাবার খেতে পারো না? ওদিকে ঠাকুমা আমার মাথা খাচ্ছিল, বলছিল সপ্তাহখানেক ধরে তুমি বাড়িতে খেতে যাও না। খাবার খেতে আমাকে 20 কিলোমিটার যেতে হবে, আর রোজই তো খেয়ে নি। এখানে যা পাওয়া যায় সেটাই খেয়ে নি। কিন্তু আজ তুই কলেজ যাসনি বাবা? আরে রোজই তো কলেজে গিয়ে পড়ি, আজকে অন্য কোথাও পড়বো। জামাইবাবু, এ আপনার খাবার পৌঁছানোর জন্য নিজের পড়াশুনো ছেড়ে দিয়ে বসে আছে, আর এর পেছনে আমার মেয়েও পড়াশুনো। এদের দুজনের কিচ্ছু বেশি হয়ে গেল না? শাম্বা, তোর বয়সটা এখন লেখাপড়া করার। একবার যদি বয়সটা পেরিয়ে যায় তখন মানুষ চেষ্টা করলেও সেটা ফিরে পায় না, আফসোস করতে থাকে। পড়াশোনা মন দে। বাবা, তুমি লেখাপড়াকে এত গুরুত্ব দাও কেন? কারণ তার গুরুত্ব আমি বুঝি। একসময় এখানকার লোকেদের মতো আমিও হাতে বৌমা তলোয়ার নিয়ে ঘুরে বেড়াতাম, কিন্তু তোর মা খুব পড়াশোনা জানতো, ও খুব পড়াশোনা ভালোবাসতো, ও শিক্ষিতদের খুব সম্মান করত। আমাকে শিক্ষিত করার অনেক চেষ্টা করেছিল তোর মা। যখন তোর মা আমাকে সিগনেচার করা শেখাচ্ছিল সেই সময় তুই তোর মায়ের গর্ভে ছিলি। ঠিক সেই সময় একদিন হঠাৎ তোর মায়ের পেটে ব্যথা হতো আর তোর মা মাটিতে পড়ে যায়। বাবা, তাড়াতাড়ি কি ডাক্তারকে ডেকে আনো।
মতো অশিক্ষিত লোকের জানা ছিল না কত নম্বরে ফোন করলে অ্যাম্বুলেন্স বাড়িতে আসে। আমি একে তাকে জিজ্ঞেস করলাম, কেউ বলতে পারল না। আর তোর মা যে বলবে তখন তার বলার মতন কোনো অবস্থাই ছিল না। তোর মাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু তাকে আমি ট্র্যাক্টরে করে নিয়ে গেলাম। তোর মা মৃত্যুর আগে আমাকে বলেছিল যে মানুষের জীবনে পড়াশোনাটা কত প্রয়োজন। তোমার এত লোকের হাতে তরোয়াল থাকতেও কোনো তরোয়ালই কিন্তু আমায় বাঁচাতে পারলো না। যদি তোমার হাতে কলম থাকতো, একজন কোটিপতি অন্য একজনকে কোটিপতি বানাতে পারে না, কিন্তু একজন পড়াশুনো জানা মানুষ হাজারো মানুষকে শিক্ষিত করতে পারে। টাকা হাতের ময়লা গো, কিন্তু যত পড়বে জ্ঞান তত বাড়বে। মানুষের কাছে অন্নদানের চেয়েও বড় হলো মহাদান, হলো বিদ্যা মানুষকে দান করা। তোমার সব লোকেদের তরোয়াল ছেড়ে পড়াশোনার জন্য উৎসাহিত করো, ওদের তুমি বোঝো। আমার ক্ষমতা আর অর্থ তোর মাকে বাঁচাতে পারল না বাবা। আজকাল তো মানুষ পড়াশোনাকে একদম ব্যবসায় পরিণত করে ফেলেছে। আজকাল কলেজে লাখ টাকা দিলেও গরিব মানুষ সিট পায় না। আজকের বড়লোকরা যে কাজ নিজেরা করতে পারেনি সেই কাজ সবাইকে মিলে করতে হবে। এবার আমি তোমার সাথে থাক, এখানেই কাজ করব। তুই এখানে কেন থাকবি? তোর পড়াশোনার ক্ষতি হবে। না বাবা, মা তো বলেছিল একজন পড়লে হাজার জনকে পড়াতে পারবে। যেদিন অশিক্ষিত মানুষরা শিক্ষিত হবে সেদিন দেশের উন্নতি হবে। আরো 4 ফুট মাটি কাটলে গ্রানাইট পাওয়া যাবে, আর বাজারে ভালো দামও পেতে পারি আমরা। এতে আপনার স্বপ্ন পূরণও হয়ে যাবে স্যার। এ তো খুব আনন্দের কথা। নমস্কার দাদা, শুনলাম যে গ্রানাইট পেয়েছেন। আগে হ্যাঁ, এক্ষুনি ইঞ্জিনিয়ার সাহেব বললেন। ইঞ্জিনিয়ার সাহেব তো এখন বলেছে, কিন্তু আমার ভাই অনেক আগেই বলে দিয়েছে যে এই পুরো জমি থেকে যখন গ্রানাইট বেরোবে আমার শ্বশুর মশাই আমাকে যৌতুক দেবে। ওর কথা যখন আজ সত্যিই হয়ে গেছে তখন এই জমিটা ওরই প্রাপ্য, তাই না ভাই? হ্যাঁ দাদা। এই জমি খোঁড়া হচ্ছে টাকার জন্য নয়, এখানকার গরিব ছেলে মেয়েদের পড়াশোনার জন্য। দেখুন, আপনি এই জমি চাইবেন না। দেখুন দাদা, এই ভিখিরিদের জন্য বেশি ভাবার কোনো প্রয়োজন নেই। এদের দুবেলা দুটো খেতে দিলেই আপনার পায়ে এসে পড়বে, তাতে আপনার তিলকও ঠিক থাকবে আর উড়িনিটাও। এদের হাতে বোম পিস্তল তুলে দিয়ে পিছনে রাখুন, স্লেট আর পেন্সিল দিয়ে পাশে বসাবেন। ওরাও আপনার মতোই চিন্তা করতো, তাই ইংরেজরা এতদিন ধরে শাসন করেছে, এত কষ্ট দিয়েছে, এত দুঃখ দিয়েছে আমাদের। কিন্তু এরপরে ভারতীয়রা যখন এক এক করে শিক্ষিত হতে শুরু করে, তখন কেউ এখানে কবি, কেউ শিল্পী, কেউ সায়েন্টিস্ট হয়ে জন্মেছে এই দেশে। কিন্তু এই সব ইতিহাস কারো মনে নেই। আমাদের গ্রামের লোকেদের হাতে হাতিয়ার তুলে দেওয়া হয়েছে। আমাদের গ্রামের মেয়েদের বিয়ে হয় না, কেউ বিয়ে করতে আসে না এখানে। বাইরের লোকেরা এটা ভাবে যে তারা কোনো মানুষের সাথে না, বোমের সাথে সম্পর্ক করছেন। বদলাতে হবে, এই সব কিছু বদলাতে হবে। এই জমি থেকে যে টাকা আসবে সেই টাকায় এখানকার শ্রমিকের বাচ্চারা পড়বে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সায়েন্টিস্ট হবে আর দেশের নাম উজ্জ্বল করবে। ভেদাভেদের কথা যারা চিন্তা করবে তাদের একদিন না একদিন এই দেশ ছেড়ে চলে যেতে হবে। একাই সবকিছু পাল্টে দিতে পারবে? মানব সভ্যতা সৃষ্টি হয়েছিল একটি মাত্র মানুষ থেকে, আর ঘূর্ণিঝড়ও তৈরি হয় একটি মাত্র বায়ুকোণ থেকে। মানছি আজ আমি একা, কিন্তু কয়েক বছর পর আপনি দেখে নেবেন অসংখ্য মানুষ আমাদের পাশে আসবে। চাইলে সমস্ত সম্পত্তি আপনারা নিয়ে নিন, কিন্তু স্বপ্ন নেবেন না। আপনারা আসতে পারেন। নমস্কার। তুমি যা কিছু বলেছ সব সত্যি বলেছ। আমি চলি, নমস্কার। শোন বাবা, তোর দিদি ওই বাড়ির বউ, একটু নরম করে বললে হতো না? এর চেয়ে বেশি নরম হয়ে কথা বলতে বাবা আমি কিছুতেই পারবো না। এই, তোর বাবার কাছে জামাইয়ের থেকে গ্রামবাসী বেশি আপন হয়ে গেছে। শোন, যা আর গিয়ে তোর বাবাকে বলে দে ওই জমিটা যেন আমার নামে করে দেয়। আমি মারকে মরে যাব, তবু বাবাকে কিছু বলবো না। মুখে
মুখে মুখে তর্ক। এই ছাড় একে, পাগল হয়ে গেছিস নাকি? প্রাণে মেরে ফেলবি নাকি? হ্যাঁ, বউয়ের থেকে বেশি জমিটাই তোর কাছে প্রিয়, তাহলে বউয়ের সাথে ঘর করিস না। আমি ঘর করব না ছোট, এটা ঠিক নয়। আমি ঘর করব। আরে ওকে বল না, বাজে কথা বলছে। আমি ঘর করব, বল না। ঠিক আছে। পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? থাম, থাম বলছি। থাম বলছি। আরে থাম বলছি। আমাকে মারলি তুই? তুই মানুষ না জানোয়ার, তুই সরে যা। ছোট না, এসব বাজে কাজ, তুই এখান থেকে চল। আরে চল না তুই। হ্যাঁ দেখে নেব, বললাম তো। আরে দেখে নেব তোকে। যা না তুই। এটা কি গো? এটা বাড়ি না বাজার? নিচের বৌদির উপর কোন নজর? তাহলে কি করবো? ভাই ভুল করলে ওকে মেরে ফেলবো নাকি? ওভার রিঅ্যাক্ট করো না। তোমাকেও যদি ও চায় তাহলে আমি আটকাবো না। আমাকে ক্ষমা করো, আমার ভাইগুলো একদম অকর্মা, সেই জন্যই ছোটুর বিয়েটা দিচ্ছি না। কিন্তু তোমার বরটা খানিকটা লেখাপড়া শিখেছে, সেই জন্যই তোমার বাবাকে বোকা বানিয়ে বিয়েটা করিয়েছি। সেই জন্য আমি চাই না এ বাড়িতে তোমার কিছু একটা হয়ে যাক। বৌমা, এক কাজ করো, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। চলে যাও বৌমা, আর পেপারে সইটা করিয়ে নিয়ে এসো। মজা লাগলো? এবার খাবার খা। আরেকটু দাও না। আরে কিপটাপ করছে কেন? আরেকটু দাও। এত ঘি দিও না। না ঠাকুমা, এত ঘি খেলে ওর হার্ট অ্যাটাক হয়ে যাবে। কোনো অ্যাটাক ফ্যাটাক হবে না, ঠাকুমার হাতের খাবার খাচ্ছি আমি। কি ঠাকুমা, ঠিক বললাম? হ্যাঁ, আমার শোনা বাবা। দিদি, দিদি, জানো দিদি, দিদি, তুমি হঠাৎ করে এখানে? আমাকে ফোন করতে পারতে, আমি কি নিয়ে আসতাম। না রে, তা হয় না। তোমাদের খুব দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। জানো কি, হাত পা ধুয়ে নে, তারপর এসে আমাদের সাথে খেতে না। বস। এইসব খাবার দিদি খাবে না। দিদির পছন্দসই খাবার আমি নিজের হাতে তৈরি করব। দিদি 10 মিনিটস, আমি তোমার জন্য রান্না করে আনছি। ভাগ্নে এদিকে আয়। এসব শাড়ি তো রাম কাকা পাঠিয়েছে। এইসব রঙের শাড়ি তোকে ভালো মানাবে। যার সময় শ্বশুরবাড়ি নিয়ে যাস। রং শুধু শাড়িতেই আছে, ওর চেহারায় নেই। জিজ্ঞেস কর তো কি হয়েছে ওর। বল না মা। বাবা, বিয়ের আগে আর বিয়ের পরে মেয়েদের একটা আলাদাই জীবন হয়। ঠাকুমা তো সে কথাই বলছে। ঠাকুমা, ও ঠাকুমা, বল। এই দেখো দুটো দেশি মুরগি নিয়ে এসেছি, ভালো করে রান্না করো দিদির জন্য। আমি নিজের হাতে দিদিকে খাওয়াবো। কেন, ও শ্বশুরবাড়ির লোকেরা ওকে খেতে দেয় না নাকি? বাবা, শ্বশুরবাড়িতে যে খাবারটা খাই সেটা পেট তো ভরে যায়, কিন্তু সেটা মা বাবার ভালোবাসার মতো না। না দিদি, খাও খাও, মুখ খোলো, মুখ খোলো, খাও খাও খাও, আর খাও। এই তো। দেখো না বাবা। আরে বাবা, ছেড়ে দে না, এভাবে খাস না। আমি যখন ছোট ছিলাম তখন দিদি আমাকে কিভাবে খাওয়াতো ভুলে গেছো তুমি? সাম্বা, কেন জোর করে খাচ্ছিস ওকে? কেন বাবা? মা বেঁচে থাকলে এইভাবেই খাওয়াতো, তাই না? তোর ভাইয়ের জন্যে তুই হচ্ছিস ওর মা। নিজের মার কথা মনে করে আমাকে আর দুঃখ দিস না রে, ঠিক আছে মা? পূজনীয় বাবা ও ভাই, যাই হোক না কেন, সেটা নিজের মধ্যে গোপন রাখ, কেউ যেন জানতে না পারে। বাবা। আয় মা, কি হয়েছে? ঘুম আসছে না? ঘুম আসছে না বাবা, আমি তোমার কোলে শোবো বাবা। আয় মা, আয়, শুয়ে পড়। তুই একটু আরাম করে ঘুমো, আমি একটু বাইরে থেকে আসছি। এত রাতে তুমি কোথায় যাবে? একটা ছোট্ট কাজ বাকি রে মা, হঠাৎই মনে পড়ে গেল। তুই ঘুমো।
দাদা আপনি হঠাৎ অসময়ে যে চলে এলেন। হঠাৎ আর অকারণে আমি কারুর বাড়িতে পা রাখি না। আমি আমার মেয়ের ব্যাপারে কথা বলতে চাই। মানে জানকী সবকিছু বলে দিয়েছে? আমার মেয়ের সেই স্বভাব নেই যে শ্বশুরবাড়ির কথা বাপের বাড়িতে বলবে। অত রাতে যখন আমার মেয়ে আমার বাড়িতে এসেছে আমি বুঝতে পেরেছি। আর তারপর যখন আমার মেয়ে বলল, বাবা আমি তোমার কোলে মাথা রেখে শুতে চাই, তখন আমি বুঝতে পারলাম যে ওর স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত। তোমার কাছে আমার মেয়ের থেকে বেশি প্রিয় ওই জমিটা, গরিবদের পড়াবার প্রতিজ্ঞা করে থাকা ধর্মরাজ তোমাদের ওই জমিটা দিতে আসেনি। নিজের মেয়ের ভেঙে যাওয়া সংসার জুড়তে আর ওকে সুখী দেখতে একজন বাবা এখানে এসেছে। পেপারে সই করে দিচ্ছি, রেজিস্ট্রি করে নি। আরে ছোট পেপার নিয়ে ওকে বলো আনতে। রে ভাই তুই গিয়ে নিয়ে আয় তো। ঠিক আছে। জানেন দাদা, আমাদের বাবা খুবই চালাক ছিলেন। উনি জানতেন মেয়েদের জন্ম দিলে খুবই কষ্ট হয়, তাই এতগুলো ছেলের জন্ম দিয়েছেন। মেয়ের জন্য বাপের কষ্ট করার একটা আলাদা আনন্দ আছে। কষ্ট করতে হবে, এই জন্য কোনো বাপ যদি মেয়ে না চায় সে আমার চোখে কখনো বাপ হতে পারে না। আরে আমাকে নয়, আপনার জামাইকে দিয়ে দিন। আরে নে না, শ্বশুর মশাই দিচ্ছেন না। এই নাও, কন্যাদান করেছিলাম একদিন এই হাত দিয়ে আমার মেয়েকে। সেই বাবার চোখে আর জলে ভরিয়ে দিলে তোমরা। এবার আসি। জীবনে এই প্রথমবার কারো কাছে আমি হেরে গেলাম বাবা, আর সেটাই আমার জীবনের শেষ। কাকাবাবু, জানকী আমার নিজের বোন ছিল না, কিন্তু বোনের মতো ছিল। একে জন্ম জানকী দিয়েছে, কিন্তু আমি মানুষ করেছি। এই জন্য একে আমি নিয়ে যেতে চাই। নিয়ে যা মা। ওই নরকে থাকার চেয়ে তো তোর কাছে তুলসী পাতার মতন পবিত্র থাকবে। জানকী কেন মরল এটা জানার পরেও আমি চুপ করে কেন বসে আছি জানিস? যদি সম্বা সবকিছু জানতে পারে তাহলে কত মানুষের প্রাণ যাবে সেটা ভেবেই আমি ভয় পাচ্ছি। নিজের স্বামীকে বলিস যে মানুষ হয়ে থাকতে। আসুন আসুন, এদিকে আসুন। এনার নাম হচ্ছে বাবু শেঠ। অমৃতসর থেকে পাথর কিনতে এসেছেন। এর আগে উনি বালি, পাথরের গুঁড়ো, খারাপ পাথর সবই কিনেছেন। নমস্কার। নমস্কার। আর ইনি হলেন আমাদের পশুপতি বাবু। পশুপতি মানে অ্যানিমেলদের গুরু। কি বাজে কথা বলছিস? মানে পশুপতি, ইংলিশে বলছিলাম তো। আচ্ছা, এই নিন আপনার 25 লাখ অ্যাডভান্স। হ্যাঁ এই নে। উনি যা বলছেন সব টাকাটাই আছে তো? এখন 25 লাখ টাকা দিচ্ছে যখন রাখুন না। ঠিক আছে মালিক। এরপর যখন আসবেন আপনি পুরো টাকা দিয়ে আপনার সব জিনিস নিয়ে চলে যাবেন। নমস্কার। বাহ, ইনি তো খুব ভালো লোক। আর আমরা খারাপ নাকি? চোরদি, দেখো তো এই কাগজটা কি? কোথায় যাচ্ছিস? সরে যাও বাবা, এখন নিজের লোক সামনে পড়লে তাকে সরিয়ে দেব। মুখটা ওইদিকে ঘুরিয়ে রেখেছো কেন? এদিকে মন দাও।
পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় সেই বৌদিকে তুই খারাপ নজরে দেখিস? আরে ও তো তোমার দিকেই এগিয়ে আসছে, পালাও এবার। সম্পত্তির জন্য আমার যে দিদির উপর তুই অত্যাচার করেছিস, সে শুধু আমার দিদি ছিল না, ক্ষমা করে দাও, আমার মা ছিল। এই, তোর স্ত্রীকে দেখে আমার মায়ের কথা আমার মনে পড়ে, তাই তোকে প্রাণে না মেরে ছেড়ে দিচ্ছি। আর যদি জীবনে কোনোদিন এই জমির দিকে চোখ তুলে তাকিয়েছিস, তাহলে তোর চোখ আর তোর পা দুটো কেটে টুকরো টুকরো করে দেবো, বুঝলি? নিজের স্বভাবটা বদলা, তবে প্রাণে বেঁচে থাকবি। আমি চেয়েছিলাম যে আমার ছেলে রামের মতন বাঁচুক, রাবণের মতন রাক্ষস হয়ে নয়। রামচন্দ্রকেও যুদ্ধ করার পর লোকেরা ভগবানের আসনে বসিয়েছে। রামচন্দ্র সীতার জন্য যুদ্ধ করেছিলেন, আর আমি তোমার কথা রাখতে যুদ্ধ করব। শুধু স্বপ্ন দেখলেই কিচ্ছু হয় না, স্বপ্ন সফল করতে গিয়ে যদি হাতে অস্ত্র তুলতে হয়, তাহলে অস্ত্রও তুলতে হবে। আর আজ আমি অস্ত্র চলো ওঠো, খাবারটা খেয়ে নাও। কি হলো? শোনো, জেলের কয়েদিদের মতো খাবার দিয়ে চলে যাচ্ছ না? সেরকম নয়। সেরকম নয়, কিন্তু আমার তো সেরকমই মনে হচ্ছে। আমি যে একটা ছোট্ট শিশুর মতো হেরে গেছি সেটা তোমার চোখ দেখে পরিষ্কার বুঝতে পারছি। ওই তো দেখা যাচ্ছে। শাম্বা ভুল কিছু তো করেনি। শাম্বা কোনো ভুল করেনি। বলো বলো, আবার বলো। তোমারই চোখের সামনে আমার দুই ভাইকে মেরে ফেললো, ওর হয়ে সাফাই গাইছো। দেখ একে, ওর তো কাঁদার কথা ছিল, কিনা ওর ওই কথা বলছে। প্রাণে মেরে ফেলবো তোকে আমি, ছাড়বো না আমি তোকে। দেখ 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 আমার চোখের দিকে। হ্যাঁ, আমি কি ভীতু ভীতু মনে হচ্ছে আমাকে? তখন বারবার জিজ্ঞেস করছে কেন? কি বলি তুই? তেমন কিছু না, আমি বলছিলাম যে ওখানে মার খেয়ে আসার পর এখানে নিজের বউকে মেরে ভয় দূর করছে কি, তাই না? এই, তোর চোখে হয়তো আমি ভীতু, কিন্তু একটা কথা শোন, যখন আমার সময় আসবে ভীতু নই সেটা প্রমাণ দিয়ে ছাড়বো। আর সেই সময় কবে আসবে তার অপেক্ষায় থাকলো। মারো সবাই। এই বিদ্যালয়ের মানে হলো দেবালয়, এখানে বাচ্চারা পড়তে আসে আর তোরা এখানে তাস খেলছিস? তবে রে, পাম করে আর কোনো লাভ নেই, ওনার হাওয়া আগেই বেরিয়ে গেছে। বিপিটা একটু বেড়েছে। বিপি তো বাড়বেই ওনার। ভারতবর্ষে যত মন্ত্রী আছে সব থেকে বেশি বিপি কিন্তু ওনারই। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তো প্রাণটা বেঁচে গেছে। কি বডি এনার, বডিটাই বাঁচিয়ে নিয়েছে। দাদা, আমরা তো এত দিয়ে সাফারি করে ঘুরতাম, ও তো 6টা সাফারি আনিয়েছে। তাহলে ওর ওখানে ড্রাইভারি করতে হবে।
মদ বিক্রি বা খাবার চেষ্টা করে তার প্রাণ নিয়ে নেয়। হ্যালো, 1 মিনিট দাদা, ওই মালিক ফোন করেছে। কি বলবো ওনাকে? আমি দেখি কি করা যায়। বলছি যে উনি নেই, উনি উপরে চলে গেছেন। না না না, ওই উপরে নয়, ছাদের উপরে গিয়েছেন। একটু হোল্ড করুন। ঠিক আছে। না তো উনি আমার ভাষা ঠিক করে বুঝতে পারে না, তো আমি ওনার ভাষা বুঝতে পারি। তুমি উপরে চলে গেছো বলেছি, ভেবেছে তুমি স্বর্গে চলে গেছো। তারপর আমি বললাম যে তুমি ছাদে গেছো। হ্যাঁ, বেশ স্মার্ট লাগছে তো। এই ছবিটা দেখে তোমার কেমন লাগছে? তোর কেমন লাগছে? ভীষণ স্মার্ট লাগছে। তাহলে তুই গিয়ে মর। আমি কেন মরতে যাব? আমি যদি তোমার জায়গায় থাকতাম না, তাহলে ওকে আমার গায়ে হাত তুলতে দিতাম না। মানে আত্মহত্যা করতাম। আরে কি করছেন? মুখ বন্ধ রাখ। এই জ্যোতিষী বলেছে যে তুই আমার কাছে থাকলে আমার মঙ্গল হবে, সেই জন্যই তোকে এতদিন ধরে পুষছি। থ্যাঙ্কস। তোমাকে বলিনি, জ্যোতিষীর জন্য। এই সই করা সেই পেপারটা আমাদের কাছে আছে তো? উকিলের নোটিশটা তাড়াতাড়ি ওদের কাছে পাঠিয়ে দে। ও ঠিক সোজা রাস্তায় চলে আসবে। কথা বলার বদলে চোখ দিয়ে ইশারা করছে, মুখে কিছু বল। এই নোটিশ কেন পাঠিয়েছিস? পাঠাবো না কেন? তোর বাবা যে লিখে দিয়েছিল সেটা তোকে বলি? উনি লিখে দেওয়ার কে আর তুই লিখিয়ে নেওয়ার কে? এটা আমার ঠাকুরদার সম্পত্তি, আর দাদুর সম্পত্তিতে সবসময় নাতির অধিকার থাকে। সেটা তোর উকিল তোকে বলেই? সেকশন 136 ধারা অনুসারে। এই কালো কোটের লোক, তোর জীবের অনেক দাম, তাই চিন্তা করে কথা বল, না হলে জিভটাই কেটে নেব। বুঝতে পারলি না? তুই ভুলে যাচ্ছিস কোথায় বসে কথা বলছিস? তুই আমার গ্রামে, আমার বাড়িতে, আমার সঙ্গে, আমার লোকজনের সামনে কথা বলছিস। এই সব কিছু তোর থাকা সত্ত্বেও এই রাজ্যটা আমার, আর আমি যদি চাই তোর গ্রামে, তোর বাড়িতে ঢুকে তোর লোকেদের সামনে যে চেয়ারে তুই বসে আছিস তারই নিচে তোর লোকের এই নোটিশ ফটিশের অজুহাতে রাস্তা ছেড়ে দিয়ে ভদ্রভাবে বাঁচার চেষ্টা কর, না হলে পুড়িয়ে ছাই করে দেব। আসি আমি। এই শাম্বা, আমি যদি তোর মাথাটা কেটে আমার বাড়ির দরজায় না ঝোলাই না, তাহলে আমার নাম। ওখানে আওয়াজ করে আমাকে চ্যালেঞ্জ করবি না, না হলে তোর থাই আর হাত নিচে কর, নিচে কর। নিজের স্বভাব পাল্টে নে, তোকে আগেই বলেছিলাম, আজকে আরো একবার বললাম, তৃতীয়বার আর কিন্তু বলবো না, শেষ করে দেব। মৃত্যুকে অনেক সামনে থেকে দেখলে মনে হলো, তাই না? এরকম চোখ দেখিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা করো না। যতই হোক তুমিও তো ভয় পেয়ে গেছিলে, তাই না? কেন শুধু শুধু ওর সাথে পাঙ্গা নিচ্ছ? আমার কথা শোনো, এটা ভালো করেছো, ওর কথা শুনেই হাতটা নামিয়ে নিয়েছো, না হলে কসাই যেভাবে মাটন কাটে না, সেভাবে তোমায় কেটে ফেলতো। এসো না। আমাকে এখানে কেন এনেছো? জামা খোলো। জামা খুলবো কেন? আরে আমি কাল চলে যাচ্ছি তো, যাওয়ার আগে তোমাকে ভালো করে চান করিয়ে নজর কাটাবো। আরে পাগল হয়ে গেছো নাকি? ডাক্তারি পড়ছো আর এই সমস্ত কুসংস্কারের কথা বলছো? আমি ডাক্তার, সেটা পেশেন্টদের জন্য, তোমার জন্য আমি প্রেমিকা। কিন্তু কাল তোমার ছবি যখন পেপারে বেরোলো, তখন কলেজের সমস্ত মেয়েরা সেটা দেখে দেখে কিস করছিল। এটা আমি জানতে ফটো পেরেছি। দেখে এ কিস করেছে, ও কিস করেছে, তুমি অন্যদের কথা বলো। ফটো দেখে তুমি তো কোনোদিনও কিস করোনি। কি করব বলো কুমার, আমার তো কখনো কখনো মনে হয়। কিন্তু ওই ঠাকুমা না। আরে এখন তো আর নেই, দিয়ে দাও না একটা। কিস করব, কিন্তু একটু ভালোবেসে বলো। সরি নন্দিনী, প্লিজ একটা কিস দাও না। এখন নয় কুমার, প্লিজ। রাতে দেব। রাতে আরেকটা দিয়ে দিও, এখন একটা দাও না। হ্যাঁ না কুমার, প্লিজ দাও না, দাও না প্লিজ। দাও 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 এই না। কি মিষ্টি লাগে তোকে যে, ভারী তোকে ছাড়া কি যে করি। বাবারে বাবারে, ও আমার হ্যান্ডসাম ছোকরা, কিউটি লাগে তোর চেহারা, তোর প্রেমে মন পাগল পারা। বাবারে বাবারে। বড় বাবু, বড় বাবু, বড় বাবু, বড় বাবু দরজা খোলো। বড় বাবু, বড় বাবু দরজা খোলো। বড় বাবু, আমার মেয়ে ব্যথায় ছটফট করছে, শুনেছি আপনার বাড়িতে ডাক্তার আছে, আমার মেয়েকে বাঁচিয়ে দাও কুমার। কুমার বাবা, কুমার বাবা। নন্দিনী,
খুলছি খুলছি। নমস্কার মাসিমা, সাম্বা আছে? বাড়িতে নেই, ও বাইরে গেছে। তাহলে ধর্মরাজ বাবু তো নিশ্চয়ই বাড়ি আছেন। নেশা করে এসছো, কি কথা বলবে? নেশা করে কথা বলতে আসেনি মাসিমা, কথা বলবো বলেই নেশা করেছি। কোথায় উনি? ধর্মরাজ বাবু, ধর্মরাজ বাবু, ধর্মরাজ বাবু, নমস্কার ধর্মরাজ বাবু, নমস্কার। ক্ষমা করে দিন বাবু, লক্ষ্মীর মতো একটা মেয়েকে বাড়িতে বৌমা করে পাঠিয়েছিলেন আর আমি নিজের হাতে তাকে মেরে ফেলেছি। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। কি ভেবেছিলেন নেশা করে এসেছি? এদিকে তুই আমার হাতে মরবি আর ওদিকে আমার ভাইদের হাতে সাম্ভা। আমি এসে গেছি তো, দেখো ভয় পেও না। আমার মেয়ে কষ্ট পাচ্ছে, তুমি দেখো তাড়াতাড়ি। করছিস কেন? আস্তে, এরকম করিস না। জোরে জোরে করলে কুচি কুচি করে কাটবো। আরে এদের শক্তি অনেক বেশি, একটু বুদ্ধি দিয়ে মার না। এইভাবে মার, এইভাবে, এইভাবে ফেলে দে। এই বুড়ি, তুই কি ভেবেছিস তোকে আমি ছেড়ে দেবো? এই তারা! এই কাউকে ছাড়বি না। নন্দিনী, চল নন্দিনী। ঠাকুর, এ তোমার কি লীলা? এদের সবাইকে তোমার কাছে নেবে বলে আমাকেই ব্যবহার করলে, এটা কিন্তু অন্যায়। ছি, ঠিক আছে, তুমি আমাকে যে কাজের দায়িত্বটা দিয়েছিলে আমি করে দিয়েছি। কিছু কিছু বলছে না তো, কাজ হয়ে গেছে তাই না? হ্যাঁ, চল সবাই। নন্দিনী, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। নন্দিনী, নিজেকে সামলাও। নন্দিনী, নন্দিনী, না, না না নন্দিনী, আজ তোকে জানতাম না। সাম্বা, সাম্বা, মামা, সাম্বা, 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 মামা, মামা, এই, এই, আমাদের বাড়িটা শ্মশান হয়ে গেছে। দেখেছিস
বাবা 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 বাবা, আজ আমি সবার সামনে তোমার চিতার আগুনকে সাক্ষী রেখে বলছি, এই হত্যার প্রতিশোধ আমি নেবই নেব। ওই পরিবারের একটা মানুষকেও আমি শান্তিতে থাকতে দেব না, এই আমার প্রতিজ্ঞা। এসব কি করে হলো? আসলে কিছু ঘটে যাওয়ার পরেও কোনো সাক্ষী কোনো প্রমাণ কিছু পাওয়া যাবে না, এই কারণে কেসের কোনো প্রশ্নই আসছে না। কিন্তু একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি, হি ইজ এ কোল্ড ব্লাডেড বাস্টার্ড। আচ্ছা, আমি হলাম কোল্ড আর ওই সাম্বা হট। কোল্ড ব্লাডেড বাস্টার্ড মানে খুব খারাপ মানুষকে বোঝায় দাদা। আপনারা সবাই বাইরে যান। আমি বাইরে কেন যাব? ভেতরে আসার জন্য টাকা দিয়েছি। টাকা? হ্যাঁ, বাইরের পুলিশকে দিয়েছি। জিজ্ঞাসা করুন নাকি? স্যার, লজ্জা উচিত আপনার। এনাদের বাইরে নিয়ে যান। বেরো বাইরে বেরো। আরে বাইরে বার করলে আমাকে মেরে ফেলবে। আরেক পেটি দিয়ে দিচ্ছি তোমাকে। এই, তোর মাথা খারাপ নাকি? টাকা নাওনি? টাকা তো তুমিও নিয়েছো। চল তুই ওদের। স্যার, আমরা যদি ওদের অ্যারেস্ট করি, ওরা বেল নিয়ে আবার দ্বিতীয়বার লড়াই করবে। আপনি বলুন কি করবে? এদের দুজনকে 1 বছরের জন্য শহরে বাইরে পাঠিয়ে দিন। এই শহরে ওদের দেখতে পেলেই স্যুট অন সাইটের অর্ডার পাস করিয়ে নেব। পরে একে অপরকে মারবে না, তার কি সিওরিটি আছে? এটাও হতে পারে স্যার। আজকের রাগ 1 মাসে, 6 মাসে বা 1 বছরে সম্পূর্ণ শেষ হয়ে যেতে পারে স্যার। আপনার সিদ্ধান্ত ঠিকই, কিন্তু ওরা কি যেতে চাইবে? নিশ্চয়ই যাবে স্যার। এই ভয় পেয়ে আর সাম্বা দায়িত্ববোধের কারণে আমি দুজনকেই রাজি করব। কমিশনার সাহেব, যদি এখানে কিছু ঘটে যায়, তুমি সারা জীবনের মতো বাইরে বেরোতে পারবে না। শান্ত হও, শান্ত হও শাম্বা। শাম্বা, স্টপ ইট, স্টপ ইট, শান্ত হও। তাড়াতাড়ি জাল নিয়ে এসো। আরে বাপরে, এতদিন তো শুনেছিলাম যে বাঘ সিংহকে জাল দিয়ে আটকানো হয়, এখন তো সামনে দেখছি। তোমার কপাল ভালো ছিল যে বাঘটাকে কাবু করতে পেরেছে, না হলে বলহরি হরিবি করে দিত। শাম্বা, শাম্বা, প্লিজ লিসেন টু মি, প্লিজ। তুমি আমায় কথা দিয়েছিলে তোমার বাবার মুখ উজ্জ্বল করবে। তোমার ফ্যামিলিকে খুব ভালো করে জানি, তাই বলছি। তুমি যদি আমার কথা না শোনো, তবে জেলে যাবে আর তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, বুঝলে? স্যার, আমাকে বোঝানোর চেষ্টা করবেন না। ওকে আমার হাতে ছেড়ে দিন, আমি ওকে শেষ করে দেব। আমাকে যদি প্লিজ। আমার কথা শোনো, ল অ্যান্ড অর্ডারকে মেনে সব কিছু ভুলে এই শহরের বাইরে কোথাও চলে যাও। হঠাৎ করে বলছেন শহর ছেড়ে চলে যাও। কোথায় যাব আমি? মাথায় তো কিছু ঢুকে না। পালিয়ে যাই চলো, তাহলে আমাদের অবস্থা খারাপ করে দেবে। অমৃতসরে বাবু সেটের কাছে চলে যাও। দাদা, আমার মনে হয় এখান থেকে চলে যাওয়াই ভালো, তাহলেই ঠিক হবে। আমি তোমার বাবার সমবয়সী, যা বলছি শোনো। নিজের জীবনটা নষ্ট করো না, একটু বোঝার চেষ্টা করো। একজনকে মেরে তোমার স্বপ্ন পূরণ করবে, না হাজার হাজার গরিব সন্তানদের পড়াশোনা শিখিয়ে বাবার স্বপ্ন পূরণ করবে? এটাই ভাবার কথা এসপি সাহেব বলেছেন। কোর্ট থেকে অর্ডার হয়েছিল দুজনকেই 1 বছর এই শহরের বাইরে থাকতে হবে। সব দিক বিবেচনা করে সরকার ওই জমিটা সি করে দিল। কোর্টের নির্দেশ মেনে আমরা সাম্বাকে অন্য শহরে পাঠিয়ে দিলাম। আমি আসছি। রামের বনবাস যাত্রার সময় ওদের কতটা দুঃখ কষ্ট হয়েছিল আমি জানি না, কিন্তু শাম যখন এই শহর ছেড়ে চলে যাচ্ছিল, এখানকার গ্রামবাসীর চোখে আমি জল দেখেছি। সেই গ্রামবাসীরা আজও অপেক্ষায় আছে শাম্বা ফিরে আসবে আর এখানকার সব মানুষের দুঃখ কষ্ট দূর করবে। শাম্বা এলেও কিন্তু কারো চোখের জল শুকলো না। ঠাকুমা, কিছু মানুষ বাড়ির নাম উজ্জ্বল করে, কিছু মানুষ বংশের নাম উজ্জ্বল করে, কিন্তু সাম্বা তার গ্রামের নাম উজ্জ্বল করবে। তুই এখানে? আমি সাম্বাকে চিনি, মানে ভালোবাসি ওকে, আর ওকে বিয়েও করতে চাই আমি। শাম্বাকে বিয়ে করবি তুই? এটা কি করে সম্ভব? আমি তোমাকে এটা বলছি না ড্যাড যে তুমি আমার বিয়ে দাও, আমি নিজেই করে নেব।
শ্বশুর মশাই, শ্বশুর মশাই আপনি কোথায়? আরে শ্বশুর মশাই, আপনি কি ভুলে গেছেন যে আপনি মেয়েকে এখানে বসেই আমার হাতে সম্প্রদান করেছিলেন? সেটা কি ভুলে গেছেন? কে তুমি? এখানে কি করতে এসেছো? আপনি তো ভুলে গেছেন, আপনার মেয়েও কি ভুলে গেছে নাকি? আরে লক্ষ্মী, লক্ষ্মী, আরে এসব কি সাজ পোশাক তোমার? হ্যাঁ, তোমার স্বামী মরে গেছে ভেবে নিয়েছো নাকি? হ্যাঁ, দেখে ঠিকই ধরেছো, শাম্বা বলেছিল ও তোমায় মেরে ফেলবে। আরে 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 দেখ 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 দেখ, স্বামী বেঁচে আছে তো বিধবা শাড়ি পরে নিয়েছে। তুমি থাকো না থাকো তাতে কি বাজায় আসে? উনি তো নিজের কথা ঠিকই রেখেছেন। আসলে তোমার তো কোনো চরিত্রই নই, ওনাকে অন্তত রাখতে দাও চরিত্র। এই বড্ড বেশি বকছিস। আরে এই তোমার মেয়ে শীতে সিঁদুর মুছে ফেলেছে, তোমার খারাপ লাগেনি? সিঁদুর মুছে ভুল করেনি ও, শীতিতে সিঁদুর পরেই ভুল করেছো, আর সেটা শুধরে নিল। কোন স্ত্রী তার স্বামীকে কাপুরুষ বরদাস্ত করতে পারে, কিন্তু জল্লাদ নয়। যায়া, এই বাড়িতে পা রাখবি না কখনো, বুঝলে? কি আবার গ্রামটা কি তোমার খুব কাছে নাকি যাতায়াত করবো বারবার? দেখো, শাম্বা কিন্তু মরেনি, ওই শেয়ানাটা এখনো বেঁচে আছে। ওকে না মানলে আমি বাঁচতে পারবো না, আর যা খরচ লাগবে সব তোকে দিতে হবে। টাকা আমি কেন দেবো? তুই পয়সাওয়ালা লোক, সেই জন্যে। পাগলের মতন কথা বললে আমি পুলিশকে ডাকবো। কি বললি? পুলিশকে তোকে ডাকতে হবে না, আমি ডেকে নিচ্ছি। এই প্রসাদ, তোর কাছে টাকা চাইলাম না একে দেবার জন্যে। আরে ভেতরে গিয়ে আলমারি ভেঙে তোরাই টাকা বার কর, যা। আরে এসব ভেতরে বন্ধ করে দে। টাকা পেয়ে গেছি। এই প্ল্যানটা বল। মন দিয়ে শোনো। হ্যাঁ, সাম্বা কাল সকালে সেই তালা ভাঙতে যাচ্ছে যে জমিটা সরকার সেল করে দিয়েছিল। ওর বাড়ি থেকে ওই জমিটা প্রায় 45 কিলোমিটার দূরে। তার মানে নিজের বাড়ি থেকে ওই জায়গায় পৌঁছতে সাম্বার ঘন্টাখানেক লাগবে। ওই জমিটার 2 কিলোমিটার আগে আমরা জাল বিছিয়ে রাখবো, যেটা অলরেডি তৈরি আছে। ল্যান্ডমাইন ব্লাস্টিং সম্বন্ধে একজন স্পেশালিস্টও পাশের গ্রামেই থাকে, যে এই মুহূর্তে সাব জেলে আছে। আমি আজ রাতেই ওকে বের করে আনবো। আমাদের চোখের সামনে দিয়ে যাওয়া কালো সাফারিগুলোকে চোখের সামনে ফিনিশ করে দেবে। কথায় আছে ভগবান নানা রূপে আসেন। আমাদের কাছে ইউনিফর্ম পরে এসেছে। আরে এদিকে এদিকে শোন না, একেও সঙ্গে নিয়ে চল, এ আমাদের কাজে আসবে। আচ্ছা শশী ভাই, গাড়িগুলো কোন দিক দিয়ে আসবে? ওই রাস্তা দিয়ে আসবে। এই কালো, বলো। পেটিগুলো নিয়ে আয়। ঠিক আছে দাদা, এমনি জিজ্ঞেস করছি, ধরো হঠাৎ করে যদি বৃষ্টি হয় আর বোমগুলো ভিজে যায় তাহলে কি হবে? উল্টো পাল্টা বলে, এত রোদ উঠেছে, বৃষ্টি আসবে কোত্থেকে? আরে আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম, যখনই আমি কথা বলি তো ভালোর জন্যই বলি। আচ্ছা, তোর মুখ দিয়ে কোনোদিন ভালো কথা বেরিয়েছে? কি করে বেরোবে? আশেপাশের লোকজন ভালো থাকলে তবে না। কাশীগঞ্জের মেলায় একই ম্যাটেরিয়াল ইউজ করেছিলাম। মেলাতে তো এমনিতেই কিছু হয়নি, মনে হয় সাম্বারও কিছু হবে না। ফালতু কথা বলছে, সরাইকে নিয়ে যা আমার চোখের সামনে থেকে, সরাইকে আমার সামনে থেকে। করতে দিন, চলুন আমরা ওদিকে যাই। চল যা। আরে বাজে কথা কেন বলছিস? ওকে বলছিলাম, তোমার কি হয়েছে তাতে? তুমি চলো না। আরে আমি তো জোক করছিলাম, তাতে এরকম খারাপ ভাবার কি আছে? তোর জোকের আমি জোক সবাই বুঝতে পারে নাকি? আমাদের লোকজনের মাথায় জোকস বোঝার মতো বুদ্ধি আছে নাকি? হ্যালো, আমরা বেরিয়ে পড়েছে, 3 নম্বর গাড়িতে আছে। আরে শাম্বা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, 3 নম্বর গাড়িতে আছে। কি ব্যাপার পশুপতি? আরে আরে একে বোঝানো তো খুব বড় টেনশনের ব্যাপার আমার। আসলে সে শাম্বা আসছে তো, তাই উনি ওরকম করছে। কি এত গাড়ি আমাদের? কি জন্যে? আপনি চুপচাপ দেখতে থাকুন স্যার। হ্যালো, গাড়ি 6টা থেকে 12টা হয়েছে। কি? ও 6 নম্বর গাড়িতে আছে। আরে শশী ভাই, কি হলো? আরে শশী ভাই শুনুন, এখন 6টা থেকে 12টা গাড়ি হয়ে গেছে, ও 6 নম্বর গাড়িতে আছে। জানি আমি, পালা এখান থেকে, চলে যা যা। আরে
কি রে ওকে কোত্থেকে ধরে নিচ্ছিস? ধরে আনা হয়নি, আমাদের বিপদ কাটানোর জন্য আনা আরে হয়েছে। ফালতু ওকে টেনশন দিচ্ছ কেন? ওকে এইভাবে ডিস্টার্ব করো না, কাজ করতে দাও। কি হচ্ছে কি? আরে এই প্রসাদ, আরো 10 লাখ টাকা দিচ্ছে, এই সেটটাকে উড়িয়ে দে। খুব বাজে বকে। কি? তোমার শ্বশুর মারা গেছে, চুপ করে বসো। এসপি স্যার, আরো 12টা গাড়ি যোগ হবে, টেনশন নেবেন না। মৃত্যু আসবে, এসে গেছে প্রায়, মৃত্যু তোমার তো। এই গানটা তুমি লিখেছো তাই তো? ফোনটা তোলো, ফোন এসেছে। হ্যালো, গাড়ির সংখ্যা বেড়ে গেছে দাদা। 12টা গাড়ি থেকে 24টা হয়ে গেছে নাকি? হ্যাঁ দাদা, আমরা বুঝতে পারছি না যে ও কোন গাড়িতে আছে। আরে শশী ভাই, অনেক বড় টেনশন হয়ে গেছে, আমি কিছু বুঝতে পারছি না। 24টা গাড়িতে আসছে। এতগুলো গাড়ি? এই তো বুঝতে পারছি না কোন গাড়িতে। আপনি কিছু একটা করুন। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমার কাছে অনেক মেটেরিয়াল আছে, সব গাড়ি উড়ে যাও। ভালো, তোমরা তলোয়ার নিয়ে তৈরি হয়ে যাও, কেউ বেঁচে গেলে আমাদেরই মারতে হবে। তাড়াতাড়ি ওড়াও রে, ওড়াও, উড়িয়ে দাও রে। দাদা, এটা কি আমাদের গাড়িগুলোই তো উড়ে গেল? এই, তুই বোম ফেললে সেটা ফাটে, আর আমাকে দেখলে তোর হার্টবিট বাড়ে। কি ভাবছিস আমার গাড়ির জায়গায় তোর গাড়ি কি করে উড়ে গেল, তাই না? সাপ ধরতে যেমন সাপুরের দরকার হয়, তেমনি তোকে মারতে আমার তোর লোকের দরকার। প্রসাদ, শশী ভাই, কি দারুণ বুদ্ধি! আমাদেরকে দিয়ে গাড়ি ওড়ানোর প্ল্যান করিয়ে আমাদেরই লোকদের নিজেদের দিকে করে নিয়ে আমাদের গাড়ি উড়িয়ে দিল। তুই লোকের ভরসায় বেঁচে আছিস আর আমি লোককে ভরসা দিই। তুই চাস যাতে সবাই মরে আর আমি চাই যাতে সবাই পড়ে। সত্য মিথ্যের দ্বন্দ্বে চিরকাল সত্যের জয়। এসপি স্যার, এবার কি করব আমি? বলুন কি করব? মেরে ফেলো। তুমি কিরকম পুলিশ? পুলিশ হওয়ার কারণে নয়, মানুষ হওয়ার কারণে। এই সম্ভা, ছাড় ওকে, নইলে তোর ভাগ্নেকে বোম দিয়ে উড়িয়ে দেবো।
আরে পড়াশোনার চক্করে পড়ে তোর বাবা মরেছে, তোর বোন মরেছে, তোর পুরো পরিবার মরেছে। এবার তুই আমার হাতে মরবি আর পুরো জমিগুলো আমি দখল করব। একসাথে থাকলে ভালো হবে সেটা জ্যোতিষী বলেছিল। সেটা তোমার জন্য নয়, আমার জন্য বলেছিল। কাল বেঁচে থাকলে আবার দেখা হবে। এখন আমি আসি, নমস্কার। কোথায় যাচ্ছিস? দেখতে পাচ্ছেন বাবা, আজ আমি আপনার স্বপ্ন পূরণ করতে পেরেছি। গরিব মানুষদের নিরক্ষরতার অন্ধকার থেকে বের করে এনেছি। গতকাল পর্যন্ত যারা অক্ষর চিনত না, তাদের অক্ষর আমি চিনিয়েছি। তোমাকে প্রণাম।